এখানে আমরা দেখব যে গুডসের ক্ষেত্রে যেটা বলা আছে যে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস অর লাস্ট ডেট অন হুইচ দ্য ইনভয়েস ইজ রিকোয়ার্ড টু বি ইস্যুড, সেটা আবার বলা হয়েছে সেকশন 31-এ। সেকশন 31-এ বলে দেওয়া আছে গুডসের ক্ষেত্রে কার মধ্যে কবে আপনাকে ইনভয়েসটা ইস্যু করতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, সেই জায়গাটা আমরা যাব। এবং সার্ভিসের ক্ষেত্রেও বা কবেকার মধ্যে ইনভয়েসটা রেজ করতে হবে, কখন ইনভয়েস রেজ করতে হবে, এই জায়গাগুলো বলা আছে। এখানে বলা হচ্ছে যে আমরা এখানে তিনটে জায়গা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, আর একটা ডেট অন হুইচ পেমেন্ট ইজ এন্টার্ড ইনটু বুকস অফ অ্যাকাউন্টস অফ দি সাপ্লায়ার, আর ডেট অন হুইচ ইট ইজ ক্রেডিটেড টু ইটস ব্যাংক অ্যাকাউন্ট। এই তিনটের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস আর একটা ডেট অফ রিসিট অফ পেমেন্ট। এবার রিসিট অফ পেমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করেছি কি না, যদি বুকস অফ অ্যাকাউন্টসে ওটা অলরেডি এন্ট্রি করা হয়ে যায় তাহলে সেই ডেটটা, আর যদি সেটাও না হয় তাহলে যে ডেটে আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটাই হচ্ছে আপনার পেমেন্ট ডেট ধরে নেওয়া হচ্ছে। তাহলে পেমেন্ট ডেট আর ইনভয়েস ডেট এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার, এটা কিন্তু জিএসটি আইনে আজকেও আছে। আপনারা তো সব মিউট হয়ে রয়েছেন, কেউ কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে বলছেন যে ঘোষ সাহেব সব উল্টোপাল্টা বলছেন। তার কারণ গুডসের ক্ষেত্রে পেমেন্টের সঙ্গে আর কোনো লিংক নেই। কিসের লিংক নেই না, ট্যাক্স মানে ভ্যালু অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে শুধুমাত্র ডেট অফ ইনভয়েসের সঙ্গে লিংক করা হচ্ছে। সেটা কোথা থেকে হয়েছে? সেটা হয়েছে 15/11/2017 সালে একটা নোটিফিকেশন করে বলে দেওয়া হলো কি যে পেমেন্ট উড নট বি criteria to determine time of supply of goods as per এই নোটিফিকেশন 2035 FT। সেখানে বলে দেওয়া হলো যে গুডসের ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই এখানে সেকশন 12 এর ক্ষেত্রে 1A-B করা ছিল, এই 1A অনুযায়ী হবে, বি অনুযায়ী হবে না, অর্থাৎ কিনা পেমেন্টের সঙ্গে আর লিংক থাকলো না। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গুডসের ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই হচ্ছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, এটাই হচ্ছে টাইম অফ সাপ্লাই। কিন্তু এর সঙ্গে আরেকটা কথা বলা আছে, তাহলে আমি আজকে ধরুন একটা গুডস পাঠিয়ে দিলাম আজকের ডেটে, আমি ভাবলাম আজকের ডেটে পাঠিয়েছি, আবার আজকেই যদি আমি বিলটাকে রেজ করে দিই, এই গুডসের মুভমেন্ট হচ্ছে। ধরুন আমি আছি মধ্যমগ্রাম থেকে সে কলকাতায় যাবে, তো আমি মালটাকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে আমি আবার আজকে যদি বিলটা রেজ করি, আবার তো পরের মাসে 20 তারিখে ট্যাক্সটা দিতে হবে, তার থেকে বাবা আমি 1 তারিখ 2 তারিখে ওই সময় বিলটা করি। ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি আগে কিন্তু ছিলই, মানে অ্যাটলিস্ট জিএসটি আসার আগে তো ভীষণ রকম ছিল। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কি আমি ঠিক করব? তাহলে আমাদের যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে সেকশন 31। সেকশন 31-এ কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দেওয়া আছে যে যেখানে রিমুভাল অফ গুডস হচ্ছে সেখানে কবে আপনাকে ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে, আর যেখানে মুভমেন্ট হচ্ছে না সেখানেই বা কবে করতে হবে বা অন্যান্য কিছু। তার মানে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস আমি আমার খুশি মতো করলে হবে না, আমাকে দেখতে হবে সেকশন 31-এ যে লাস্ট ডেট কথা বলা আছে তার মধ্যে কিন্তু আমাকে ট্যাক্স ইনভয়েসটা রেজ করতে হবে। তো আমরা যাই সেকশন 31 এখানে বলছে ডেট অফ রিমুভাল ওয়ার সাপ্লাই ইনভলভস মুভমেন্ট। এই যে বললাম আমি মধ্যমগ্রামে আছি, আমি একটা গাড়ি করে গুডসটাকে পাঠিয়ে দিয়েছি কলকাতায়, সে বেলেঘাটায় আমি পাঠিয়ে দিয়েছি, আজকের ডেটে আমি পাঠিয়েছি, বলে আমাকে ইনভয়েস কবে রেজ করতে হবে? আজকেই করতে হবে, তার কারণ ডেট অফ রিমুভাল হচ্ছে আজকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এমন বেশ কিছু আছে যেখানে মুভমেন্টটা ডাইরেক্টলি করতে হয় না, এরকম ধরনের যদি কিছু থাকে, অর্থাৎ এমন একটা জিনিস যে গুডসটা এমন একটা জায়গায় রয়েছে যে ওইখানেই সেটা বিক্রি হয়ে গেল, সেল হয়ে গেল, সেক্ষেত্রে তার মুভমেন্ট কোনো লাগছে না। এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে
সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ডেট অফ ডেলিভারি টু দ্য রেসিপিয়েন্ট অর মেকিং অ্যাভেলেবল, যে এই ডেটে বলে দেওয়া হলো যে এটা তোমার পেয়ে গেছো। অনেক সময় কাউন্টারে দাঁড়িয়ে যে জিনিসগুলো হয়, যেটা কনজিউমেবল, আমি ওখানে নিলাম, আমার ওখানেই হয়ে গেল, সেক্ষেত্রে আমার তো আর ওটাকে নিয়ে যাওয়ারও কোথাও কোনো দরকার নেই, ওইখানেই ডেলিভারি হলো, এরকম জিনিসও থাকতে পারে। সেক্ষেত্রে বা ধরুন একটা সাইটে একটা ক্রেন আমি ভাড়া নিয়েছিলাম, সেই ক্রেনটা আমার হঠাৎ মনে হলো না ভাড়া না, ওটা আমি কিনে নেব। আমি তরুণবাবু, ওটা ছিল তরুণবাবু থেকে এতদিন হায়ার করে আমি চালাচ্ছিলাম, এবারে আবার লিজ নিয়ে আমার কি মনে হলো, আমি দেখলাম না এটা আমার খুব দরকারি, আমি তরুণবাবুকে প্রস্তাব দিলাম যে এটা আমি কিনবো। তাহলে তরুণবাবু যেই মুহূর্তে বললো হ্যাঁ স্যার এটা আপনার হয়ে গেল, সেই ডেটটাই, দ্যাট ইজ হচ্ছে মেকিং গুডস অ্যাভেলেবল, সেটাই হয়ে গেল সেই ডেটে। সেটা যদি আজকে করেন তাহলে আজকেই কিন্তু সেই টাইম অফ সাপ্লাই হচ্ছে আজকে, অর্থাৎ কিনা আজকে টাইম অফ সাপ্লাই বলবো না, আমি বলবো যে আজকের দিনে ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় কন্ট্রাক্টটা এরকম থাকে যে গুডসটা আমি নেব, কিন্তু তুমি গুডসটা আমার কাছে পাঠানোর পরে আমার টিম সেটাকে চেক করবে এবং তারা যখন সার্টিফাই করবে যে ইটস ওকে, তখনই আমি নেব, এবং এইটাকে বলা হয় অ্যাপ্রুভাল, গুডস অন অ্যাপ্রুভাল বেসিস। তাহলে গুডসটা যখন পাঠানো হলো, তাহলে দেখুন এখানেও রিমুভাল হলো, কিন্তু এই রিমুভালটা হচ্ছে অন অ্যাপ্রুভাল বেসিস। এই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হলো যে 6 মাসের মধ্যে যদি ট্যাক্স ইনভয়েস রেজ না করা হয়, তার মানে ট্যাক্স ইনভয়েস 6 মাসের মধ্যে রেজ করতে হবে, ঠিক আছে, বিফোর অর অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই অর 6 মান্থস ফ্রম দি ডেট। আমি বিফোর অর অ্যাট দ্য টাইম অফ, জেনারেলি এই ক্ষেত্রে হয় না, যেখানে ধরুন অ্যাপ্রুভাল বেসিসে হয় সেক্ষেত্রে হয় যে পরে হয়, সেক্ষেত্রে কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। 6 মাসের দেরি হয়ে গেলে কিন্তু সেটা টাইম অফ সাপ্লাই হয়ে যাবে 15, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে এই তিনটে গেল। এরপরে আমরা যেটায় আসছি, তাহলে এই যে জিনিসটা আমরা শুনলাম, আমরা তার উপরে একটা টেস্ট করে দেখি, একটা ইলাস্ট্রেশন দেখা যাক যে এখান থেকে কি আসে। সেটা হচ্ছে কি না, একটা গুডস মুভ করছে কোথায়, আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছে। গুডসটা 31/7/2017 মুভমেন্ট করা শুরু করেছে, ঠিক আছে। এবারে এ মানে হচ্ছে যিনি আসামে আছেন সাপ্লায়ার, তিনি ইনভয়েস রেজ করছেন 4/8/2017, আর বি গুডস রিসিভ করছেন 6/8/2017, আর উনি পেমেন্ট করছেন 10/8/2017। এই হচ্ছে সিচুয়েশন। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কোন ডেটটা হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি এক দুজনকে একটু আনমিউট করবেন, যারা একজন অন্তত পক্ষে উত্তরটা দেবেন, কারণ না শুনতে পেলে বড় অসুবিধা লাগে। একটু আনমিউট করবেন কাউকে। হ্যাঁ স্যার। তাহলে এক্ষেত্রে কোন ডেটটা হবে? ইনভয়েস রেজ না সেটা আবার নেওয়া হয়নি। আচ্ছা ছেলের কাছে আছে তো, রেজ বাই যে কোনো একজন বা দুজনকে করুন, হ্যাঁ সবাইকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবং যিনি বলবেন একটু না আপনার কাছে কত নিয়েছিল? হ্যাঁ রূপম বাবু, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। রূপম বাবু আপনি বলুন ডেটটা চাইছেন স্যার। ওই 31 জুলাই ফার্স্ট ডেটটা। স্যার আপনি একটু যদি নিজেকে একটু আনমিউট করেন, আমার এখান থেকে হচ্ছে না কোনোভাবে, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন। আর মিউট করে দিয়েছে ওকে। হ্যাঁ এবার ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আচ্ছা, যাই হোক, আমাকে আনমিউট করবে না তাহলে আবার সমস্যা পড়ে যাবো। যাই হোক, যেটা একদম রূপম বাবু যে উত্তরটা দিয়েছেন একদম ঠিক বলেছেন,
যে 31/7/2000 যেহেতু এখানে আমরা দেখলাম যেখানে মুভমেন্ট ইজ রিকোয়ার্ড, এই মুভমেন্ট এখানে রিকোয়ার্ড আছে আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল আসতে গেলে, সুতরাং এক্ষেত্রে যেদিন ডিসপ্যাচ হয়েছে অর্থাৎ কি রিমুভ হয়েছে সেখান থেকে রিমুভাল অফ ডেট যেটা সেটা হচ্ছে 31/7/2017। সুতরাং এক্ষেত্রে ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে হচ্ছে 31/7/2017-তে। এখানে ও করেছিল 4/8, ও ভুল করেছে। ঠিক আছে, এরপরে আমরা পরেরটায় যাই। এবারে কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস এর ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কিরকম হবে? কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস বলতে মেইনলি দেখুন এখানে যে ছবিটা দেওয়া আছে তা থেকেই বুঝতে পারছেন, যেমন তেল, বিভিন্ন ধরনের তেল বা কেমিক্যাল, এগুলো কিন্তু পাইপ লাইনের মাধ্যমে আসে এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ওই একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টে বলা থাকে যে সাকসেসিভ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস একটা দেবে, সাপ্লায়ার দিয়ে যাবে, ঠিক আছে, অর সাকসেসিভ পেমেন্ট, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। তাহলে যেখানে থাকবে যে ওই এসওএ সাকসেসিভ একটা যে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস যেটা দেওয়ার ডেট ঠিক করা আছে, সেইখানে সেই ডেটেই কিন্তু বা তার আগে আপনার সেই ডেট বা তার আগে কিন্তু এই ট্যাক্স ইনভয়েসটা রেজ করতে হবে। আর যেখানে কন্ট্রাক্টে আছে না সাকসেসিভ পেমেন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, তাহলে যেদিন সে পেমেন্টটা পাচ্ছে বা তার আগে কোনো ডেটে তাকে কিন্তু ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে, তারপরে করা যাবে না। এটা হচ্ছে কন্টিনিউয়াস সাপ্লাই অফ গুডস এর ক্ষেত্রে। ঠিক আছে, এবারে একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে আরসিএম, রিভার্স চার্জ মেকানিজম যেখানে হচ্ছে, সেইখানে টাইম অফ সাপ্লাই কিন্তু ওই একটু ডিফারেন্ট। তো সেই জায়গাটা আমরা এবার একটু আলোচনায় যাই। প্রথম হচ্ছে এখানেও হচ্ছে যে এখানে যতগুলো ডেট আমরা বলেছি তার মধ্যে আর্লিয়েস্ট যেটা সেই ডেট। প্রথম হচ্ছে ডেট অফ রিসিট অফ গুডস, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি না, অনেক সময় যদি আনরেজিস্টার্ড পার্টি থেকে কোনো রেজিস্টার্ড পার্টি, যেটা 9(4) এখনো আছে, আগে ছিল, পরে মাঝখানে ছিল না, এখন কিছু ক্ষেত্রে আছে, বা 9(3)তেও হতে পারে, আনরেজিস্টার্ড পার্টি থেকে রিসিভ করলে এখানে কিন্তু সাপ্লায়ারের একটা ইনভয়েস রেজ করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, যখন গুডসটা এমন একটা গুডস দিচ্ছে যেটা কিনা আরসিএম এ দিতে হবে, তাহলে সেই যে ডেটটা আছে, যেদিন ডেট অফ ইস্যু অফ ইনভয়েস যেটা হচ্ছে, উনি যে ইনভয়েসটা করছেন, কে করছেন এক্ষেত্রে কিন্তু সাপ্লায়ার করেননি, রেসিপিয়েন্ট বিং রেজিস্টার্ড পারসন, যিনি কিনা আরসিএম এ ট্যাক্সটা পেমেন্ট করবেন, তিনি যেদিন তার ইনভয়েস রেজ করছেন, এই সংক্রান্ত ইনভয়েস একটা রেজ করছেন, সেই ইনভয়েসের 30 দিন পরে, ইমিডিয়েটলি আফটার 30 days, দ্যাট মিন্স 31st ডে যেটা হচ্ছে, সেই ডেটে কিন্তু হচ্ছে টাইম অফ সাপ্লাই। তার মানে আজকে যদি আমি একজন রেজিস্টার্ড পারসন, একজন আনরেজিস্টার্ড কোনো পার্টির থেকে আমি একটা গুডস পেয়েছি যার উপরে আরসিএম এ আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আজকে আমি পেলাম, আমি সে ট্যাক্স ইনভয়েসও আমি ইস্যু করলাম, কারণ বলাই আছে যে এখানে রিসিট ভাউচার ইত্যাদি যেরকম আছে, একটা ইনভয়েস এখানে রেজ করার ব্যাপার আছে। ওরা কোনো ডকুমেন্ট দিক বা না দিক, যেহেতু ও আনরেজিস্টার্ড পারসন, এখানে কিন্তু আমাকে একটা করতে হচ্ছে। তো আমি একটা ইনভয়েস রেজ করলাম, এই ইনভয়েস আজকে যখন আমি রেজ করলাম, তার মানে আজকের থেকে 30 দিনের পরে 31তম দিনে কিন্তু এই যে আমি রিসিভ করেছি আরসিএম এ ট্যাক্স পেমেন্টের যে টাইম অফ সাপ্লাই, সেটা হবে। এটা কিন্তু আজকেই হচ্ছে না, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা জায়গা, আমাকে হচ্ছে ডেট অফ রিসিট অফ গুডস হচ্ছে একটা, আচ্ছা সরি, আমার একটা কথা বলিনি, সেটা হচ্ছে ডেট অফ রিসিট অফ গুডস, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস অর বিল অফ, এটা গেল। এদের মধ্যে আর্লিয়েস্ট যেটা আমি যেটা একটু আগেই বলছিলাম যে ডেট অফ রিসিট গুডস যদি আমি আজকে রিসিভ করেই যাই, সেক্ষেত্রে আমার কিন্তু আজকের ডেটেই হবে। ঠিক আছে, কিন্তু অন্য কোনো জায়গায় যদি এরকম হয় ডেট অফ রিসিট অফ গুডস হয়নি, কিন্তু এরকম একটা ব্যাপার হয়েছে, সেক্ষেত্রে আমি একটা ইনভয়েস রিসিভ করেছি, সেটা 31st ডে যেটা হচ্ছে সেই ডেটে।
আর একটা ডেট অন হুইচ পেমেন্ট ইজ এন্টার্ড ইনটু বুকস অফ অ্যাকাউন্টস অর ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট, যে ডেটটা আর্লিয়ার হবে। এই যে তিনটে ডেট আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু দেখুন আরসিএম এর ক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট যদি আগে পেয়ে যাওয়ার ব্যাপার থাকে, এখানে কিন্তু ওই সেকশন 12-এ যেরকম করা হয়েছে যে পেমেন্টের সঙ্গে লিঙ্ক করা নেই, অ্যাডভান্স রিসিভ করলেই যে তার এগেইনস্টে আপনার ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে গুডস এর ক্ষেত্রে, সেটাকে যেমন তুলে দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু আরসিএম এর ক্ষেত্রে কিন্তু সেটাকে তোলা হয়নি। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো কিছুই ধরা না যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে কি ডেট অফ এন্ট্রি ইন বুকস অফ অ্যাকাউন্টস অফ দি রেসিপিয়েন্ট, তার মানে যে ট্যাক্স দিচ্ছে আরসিএম এ যিনি ট্যাক্স দিচ্ছেন তিনি তো রেসিপিয়েন্ট, তিনি যেদিন তার বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করবেন। যদি আমরা এইগুলো কোনোটাই জানতে না পারি সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হচ্ছে টাইম অফ সাপ্লাই ইন কেস অফ আরসিএম। তাহলে আমরা একটা জিনিস কিন্তু দেখলাম যে আরসিএম এর ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা, ডেট অফ পেমেন্ট যদি ডেট অফ রিসিট অফ গুডস এর আগে হয়, তাহলে কিন্তু যেদিন ডেট অফ পেমেন্ট হলো সেই দিনই কিন্তু আপনার টাইম অফ সাপ্লাই হয়ে গেল আরসিএম এর ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমরা যাব টাইম অফ সাপ্লাই অফ সার্ভিসেস। টাইম অফ সাপ্লাই অফ সার্ভিসেস এর ক্ষেত্রে গুডস এর যা ছিল এখানেও তাই ছিল, শুধু গুডস এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা করেছিলাম যে পরে একটা নোটিফিকেশন করে বলে দেওয়া ছিল পেমেন্টের সঙ্গে লিংক নেই, এখানে কিন্তু সেরকম কোনো কিছু করা হয়নি। অর্থাৎ যেদিন আমি ইনভয়েস ইস্যু করছি আর যেদিন আমি পেমেন্ট রিসিভ করছি, এই দুটোর মধ্যে আর্লিয়ার যে ডেটটা হবে সেই ডেটই হবে হচ্ছে টাইম অফ সাপ্লাই। এইবারে এই ডেট অফ ইস্যু অফ ইনভয়েস এক্ষেত্রেও কিন্তু ওই সেকশন 31-এ কিছু বলে দেওয়া আছে, সেই অনুযায়ী টাইম অফ সাপ্লাই এক্ষেত্রে হবে। মানে কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে 30 দিনের মধ্যে সার্ভিস জবে প্রোভাইড করছি, তার 30 দিনের মধ্যে আপনাকে ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে। আবার ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস ক্ষেত্রে যেমন বলা আছে যে 45 ডেজ এর মধ্যে তারা করতে পারে। এই যে ডেটটা আছে সেটা হচ্ছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস বা ডেট অফ প্রভিশন অফ সার্ভিস। আচ্ছা, আর যেখানে হচ্ছে যে কোনো ইনভয়েস যদি না ইস্যু করা হয়, কোনো পেমেন্ট যদি না রিসিট হয়, সেক্ষেত্রে কিন্তু ডেট অফ প্রভিশন অফ সার্ভিস। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে নি, সেকশন 31-এ যেটা বলা হলো যে ইনভয়েস ডেট কবের মধ্যে দিতে হবে, সার্ভিসের ক্ষেত্রে মেইনলি 30 ডেজ বলা আছে। এবারে এই ডেটটা আর হচ্ছে আমি যদি তার আগে ইনভয়েস ইস্যু করে থাকি সেই ডেটটা, আর হচ্ছে কি ডেট অফ পেমেন্ট, এই তিনটে ডেটের মধ্যে যেটা আর্লিয়ার বা আর্লিয়েস্ট সেটাই হচ্ছে কিন্তু টাইম অফ সাপ্লাই অফ সার্ভিস নর্মাল ক্ষেত্রে। কিন্তু দেখা গেল কোনো একটা জায়গায় ইনভয়েস রেজ হয়নি, ইনভয়েস রেজ করা হয়নি, সেটা ওই যে সেকশন 31-এ বলে দেওয়া আছে 30 দিন বা 45 দিন এর মধ্যে ইনভয়েস রেজ করতে হবে, কোনো ইনভয়েস রেজই করায়নি। সেক্ষেত্রে কি হবে না, সেই যেদিন প্রভিশন অফ সার্ভিস করা হলো, অর্থাৎ সার্ভিসটা যেদিন ডেলিভারি দেওয়া হলো, যেদিন সার্ভিসটাই করা হলো, সেই ডেটটা এবং রিসিট অফ পেমেন্ট এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার। তার মানে আমি যদি ট্যাক্স ইনভয়েস রেজ নাও করি, তাহলেও কিন্তু যদি আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, তাহলে আমাকে দেখতে হবে সেক্ষেত্রে যে যেদিন আমি সার্ভিস প্রোভাইড করেছি আর যেদিন আমি পেমেন্ট রিসিভ করেছি, এই দুটোর মধ্যে যে ডেটটা আর্লিয়ার সেটাই হবে হচ্ছে টাইম অফ সাপ্লাই ইন কেস অফ সার্ভিস। আর একটা হচ্ছে ডেট অন হুইচ দ্য রেসিপিয়েন্ট শোজ দ্য রিসিট অফ সার্ভিস ইন হিজ বুকস। যদি এই কোনো প্রথম দুটোর কোনো কিছুই বোঝা না যায়, সেক্ষেত্রে হবে কি না, রেসিপিয়েন্ট তার বুকস অফ অ্যাকাউন্টসে যেদিন দিল দেখালো যে আমার এই সার্ভিসটা হয়েছে সেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল সার্ভিসের ক্ষেত্রে। এরপরে যেটা আসছি আমরা সেটা হচ্ছে কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস। কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস এটা হচ্ছে কি না, যখন কোনো একটা সার্ভিস কন্টিনিউয়াসলি
3 মাস, অ্যাটলিস্ট 3 মাস বা তার বেশি চলে, তখন সেই সাপ্লাই অফ সার্ভিসকে আমরা বলি কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস। যেমন ধরুন ওয়ার্কস কন্ট্রাক্ট আমরা জানি সার্ভিস, তো এটা যদি সাধারণত 3 মাসের বেশি হয়, সুতরাং আমরা ধরে নিতেই পারি যে ওয়ার্কস কন্ট্রাক্ট যে সার্ভিসটা হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস। ঠিক আছে, এখানে ডেট অফ ইস্যু অফ ইনভয়েসের একটা ব্যাপার আছে, আর থাকে অনেক সময় পেমেন্ট অব্লিগেশন বলা থাকে পিরিয়ডিক পেমেন্ট। অর্থাৎ কিনা যে কন্ট্রাক্টটা এরকম থাকে যে 3 মাস বা তার বেশি হলো, তার মধ্যে থাকে যে একটা পেমেন্টের অব্লিগেশন, অর্থাৎ কিনা যে 1 মাস পরে কি 15 দিন পরে কি 7 দিন পরে পেমেন্ট তোমাকে দিতে হবে, এইরকম একটা প্রভিশন করা থাকে এরকম ধরনের এই কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস। এর ক্ষেত্রে তাহলে কি হবে, একটা হচ্ছে ডেট অন অর বিফোর দ্য ডেট হোয়েন পেমেন্ট বিকামস ডিউ, কারণ ওখানে কন্ট্রাক্টই আছে, ধরুন মান্থলি আছে, বলে দেওয়া হলো মাসের 10 তারিখ, প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে পেমেন্ট দিতে হবে। তাহলে এখানে অন অর বিফোর, তাহলে 10 তারিখের আগেই কিন্তু টাইম অফ সাপ্লাইটা হয়ে যাচ্ছে, আর ইস্যু অফ ট্যাক্স ইনভয়েস হয়ে যাচ্ছে। ইস্যু অফ ট্যাক্স ইনভয়েস হবে হচ্ছে তাহলে পেমেন্ট যেদিন রিসিভ করছে ওই কন্ট্রাক্টে আছে তার আগে বা সেই ডেটে। যদি এরকম কন্ট্রাক্ট থাকে যে পেমেন্টটা লিঙ্ক করা আছে 10 দিনের মধ্যে, প্রত্যেক মাসের যে মাসটা পড়বে সেই মাসের 10 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, আগের মাসের পেমেন্টটা অবশ্যই, সেক্ষেত্রে এখানে ইনভয়েস যেটা রেজ করবে কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিসের ক্ষেত্রে, সেটা কিন্তু ওই 10 তারিখ বা তার আগে ইনভয়েসটা রেজ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি না, কন্ট্রাক্টে যদি এই ডেট অফ পেমেন্টটা অ্যাসার্টেন করা থাকে তাহলেই, কিন্তু যদি না থাকে তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়াল পেমেন্ট যেদিন পাচ্ছে সেই দিন বা তার আগে কিন্তু ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে। তাহলে একটা হচ্ছে কন্ট্রাক্ট, যেখানে কন্ট্রাক্টের মধ্যেই লেখা আছে যে মাসের অমুক তারিখের মধ্যে পেমেন্ট পাবে, সেক্ষেত্রে একরকম হলো। যেখানে সেরকম কিছু নেই, সেখানে হচ্ছে যেদিন অ্যাকচুয়াল পেমেন্ট সে পাচ্ছে সেই ডেট বা তার আগে তাকে ট্যাক্স ইনভয়েস রেজ করতে হবে। অনেক সময় এই যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিস থাকে, এখানে কন্ট্রাক্টটা এরকম থাকে যে পেমেন্ট তুমি কাজ করে যাও, কিন্তু পেমেন্ট তুমি পাবে হচ্ছে আফটার ফাইনালাইজেশন অফ দ্য কন্ট্রাক্ট, যখন কমপ্লিশন, আফটার কমপ্লিশন অফ দ্য কন্ট্রাক্ট কমপ্লিট হবে, কাজটা পুরো হয়ে যাবে, তখনই তুমি পেমেন্ট পাবে। এক্ষেত্রে অন অর বিফোর দ্য ডেট অফ কমপ্লিশন অফ দ্য ইভেন্ট, এই যে জিনিসটা হচ্ছে সেটা যেদিন কমপ্লিট হবে তার, এখানে কিন্তু এই জায়গাটা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো ডেট অফ ইস্যু অফ ইনভয়েস ফর কন্টিনিউয়াস সাপ্লাই অফ সার্ভিসেস। এরপরে আমরা যাই, দেখুন ভাউচারটা কি, আজকাল খুব ভাউচারের ইয়েটা আছে, বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন ইয়েতেই জায়গায় পাওয়া যায় যে গিফট ভাউচার হিসেবে আমরা গিফট কিনলাম না, কারণ গিফট কিনে, দেখুন গিফট একটা কিনে সে বিভিন্ন অনুষ্ঠানে বা ইয়েতে আমরা গিফট কিনেই থাকি, এবারে গিফট কিনে যখন গিফট দিই দেখা গেল সেই গিফটে একই গিফট 5 জন দিয়েছে, তো সেই জন্য আজকাল যেটা ইয়ে হয়েছে, মাঝখানে কিছু কিছু জায়গায় এখনো আছে যে খামের মধ্যে টাকা ভরে দেওয়া একটা ইয়ে আছে, কিন্তু আজকাল এই একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে গিফট ভাউচার। এই গিফট ভাউচার গুডসের জন্যও হতে পারে, আবার সার্ভিসের জন্যও হতে পারে। তাহলে গিফট ভাউচারের মজাটা হচ্ছে কি, গিফট ভাউচার আমি যখন কিনছি, আমি ধরুন একজন রেসিপিয়েন্ট, আমি কিনছি আর একজনকে গিফট করবো, এবারে আমি যখন কিনছি সেটা ধরুন আজকে কিনছি, আজকে আমি কিনে নিলাম, এবারে আমি কিনে আমি কালকে কাউকে যাকে দেওয়ার তাকে দিলাম, তিনি পরের মাসে গিয়ে সেই গিফট ভাউচারটা রিডিম করলেন বা ভাঙালেন, ভাঙিয়ে একটা জিনিস তিনি নিলেন। তাহলে এক্ষেত্রে দেখুন দুটো 3টে ডেটের জায়গা চলে আসছে, একটা হচ্ছে যেদিন আমি এই ভাউচারটা কিনলাম সেই একটা ডেট হলো, আর একটা হচ্ছে আমি ওকে দিলাম, সেটা অবশ্য যেহেতু আমি ফ্রি গিফট দিয়েছি সুতরাং ওটা নিয়ে আমাদের এখানে ঝামেলার কিছু নেই, এবার উনি গিয়ে ওটাকে রিডিম করছেন। তাহলে এই যে দুটো ডেট হলো, এই দুটোর মধ্যে কোনটা টাইম অফ সাপ্লাই হবে ইন কেস অফ দিস সাপ্লায়ার,
যে সাপ্লায়ার কাছ থেকে আমি এটা কিনেছিলাম, এই জায়গাটা আইনে একদম সুনির্দিষ্ট করে বলে দিয়েছে যদি গিফট ভাউচারটা এরকম থাকে, গুডসের ক্ষেত্রে একদম পরিষ্কার লেখাই থাকে যে কি গুডস আর অ্যাসার্টেনেবল ফ্রম। দেখুন আমরা এখানে যে ছবিটা দিয়েছি, এই ছবিটায় দেখুন এখানে লেখা আছে কটন শার্ট ওয়ার্থ 2000 রুপিস। তাহলে এই ভাউচারটা নিয়ে কিন্তু আমি প্যান্ট কিনতে পারবো না, আমাকে ওই কটন শার্টই কিনতে হবে যার ভ্যালু 2000 টাকা। ঠিক আছে, তাহলে আমি একটা যদি বলি আমি এটা দিয়ে এটা প্যান্ট কিনবো, তাহলে কিন্তু দেবে না, তার কারণ এখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে কি জিনিসের জন্য। এই ক্ষেত্রে টাইম অফ সাপ্লাইটাকে কি বলে দেওয়া হলো, ডেট অফ ইস্যু। অর্থাৎ আমি যেহেতু আজকে কিনেছি, তার মানে গিফট ভাউচারটা আজকে ইস্যু করেছে সাপ্লায়ার, সুতরাং আজকেই এটা হয়ে গেল তার টাইম অফ সাপ্লাই। ঠিক আছে, কিন্তু এর পরেরটা দেখুন, এইখানে দেখুন এখানে একটা গিফট ভাউচার আছে গুডস ওয়ার্থ 2000, এখানে গুডস বলা আছে কিন্তু কি গুডস সেটা কিন্তু আসার্টেন করা নেই। এই ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই হবে যেদিন ওই গিফট ভাউচারটা যেদিন রিডিম করা হচ্ছে। ঠিক আছে, সার্ভিসের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম। গিফট ভাউচারটা এইরকমও যদি থাকে যেখানে এই ভাউচারের মধ্যেই কি সার্ভিস সাপ্লাই করা হবে সেটা পরিষ্কার করে লেখা আছে, তাহলে যেই ডেটে এই গিফট ভাউচারটা সাপ্লাই করা হচ্ছে সেই ডেটটাই হবে হচ্ছে ডেট অফ টাইম অফ সাপ্লাই। দেখুন এখানে বলা আছে কি, দেখুন হেয়ার স্পা, তার মানে এখানে কি সার্ভিস পাবেন সেটা একদম নির্দিষ্ট আছে, সুতরাং সেইটা সার্ভিসটা যেহেতু আইডেন্টিফায়েবল সেই জন্য ডেট অফ ইস্যু হয়ে গেল। এর পরেরটার ক্ষেত্রে দেখুন সার্ভিসেস অনলি বলা আছে, অর্থাৎ কিনা এই ভাউচারটা নিয়ে আপনি যেখান থেকে আপনি কিনেছেন যে ইয়ে থেকে, সেখানে গেলে তারা শুধু সার্ভিসই প্রোভাইড করবে। এবার কি সার্ভিস সেটা ওদের যা লিস্ট আছে তার মধ্যে থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, কারণ এখানে কিন্তু সার্ভিসটা স্পেসিফাই করা নেই, আসার্টেন করা নেই। এই ক্ষেত্রেও টাইম অফ সাপ্লাই ওই গুডসের মতোই, যেদিন রিডিম করা হবে ভাউচারটা সেদিন। তাহলে গিফট ভাউচার একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো যে ভাউচারের ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কি হবে, এটা একদম পরিষ্কার করে বলা আছে, এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো জায়গা কিন্তু নেই। এরপরে আসছে ধরুন এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখা গেল যে টাইম অফ সাপ্লাই আমরা অ্যাসার্টেন করতে পারছি না। সেক্ষেত্রে কি না, যার ক্ষেত্রে যিনি সাপ্লায়ার তাকে যদি রিটার্ন দিতে হয়, তাহলে date on which particular return is to be filed, যেই ডেটে আর ওই রিটার্নটা ফাইল করতে হবে সেই ডেটটাই হবে হচ্ছে তার টাইম অফ সাপ্লাই। তার টাইম অফ সাপ্লাই এই জায়গাটা কিন্তু বেশ একটু ফিশি জায়গা, তার কারণ এটা থেকে অনেক কিছুই মানে ভবিষ্যতে এটা নিয়ে যখন ধরুন অডিট ইত্যাদি হবে তখন কিন্তু এই জায়গা থেকে কিছু ডিসপিউট রেজ করলেও করতে পারে। এখনো অবধি কোনো সেরকম কিছু আসেনি, কোর্টে কোনো জাজমেন্ট বা ইত্যাদিও এই যে ক্ষেত্রে আসেনি, সুতরাং এটা নিয়ে আমি আর ডিটেলে ঢুকছি না। এরপরে আসে দ্য ডেট অন হুইচ দ্য ট্যাক্স ইজ পেইড, যার রিটার্ন দিতে হয় না, এরকম যদি কোনো সাপ্লায়ার হয়, যার রিটার্ন দিতে আনরেজিস্টার্ড সাপ্লায়ার, কিন্তু দেখা গেল তাকে রেট করে দেখা গেল যে সে ট্যাক্সেবল পারসন, সে রেজিস্ট্রেশন নেয়নি, তাকে রিটার্নও দিতে হয় না, তার ক্ষেত্রে কি হবে, যেদিন সে ট্যাক্সটা পেমেন্ট করছে সেটাই ওই টাইম অফ সাপ্লাই হিসেবে ধরে নেওয়া, অর্থাৎ তার ক্ষেত্রে আর ওই পেছন থেকে এনে ইন্টারেস্ট এই সমস্ত জায়গাটা হচ্ছে না। এরপরে আসছে যে সেকশন 12(6) আর 13(6), এখানে বলা আছে যেটা সেটা হচ্ছে যে ক্ষেত্রে অ্যাডিশনাল অ্যামাউন্ট সাপ্লায়ার পাচ্ছেন সেই ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কি হবে। অ্যাডিশনাল অ্যামাউন্ট পাওয়ার মানে হচ্ছে কোন ক্ষেত্রে, তাও or by way of interest, late fee or penalty for delayed payment of a consideration। আমরা সবাই আমরা দেখতে পাবো যে ভ্যালুয়েশনে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো
যে ভ্যালুয়েশনের একটা জায়গায়। আর সাপ্লাইয়ের যদি আমরা মনে রাখি সাপ্লাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ধরুন আমি সাপ্লায়ার, আমি একটা সাপ্লাই করেছি, রেসিপিয়েন্টের সঙ্গে আমার কন্ট্রাক্ট হচ্ছে যে 60 দিনের মধ্যে পেমেন্ট দেবে, এবং এখানে একদম পরিষ্কার ওখানে যে ট্যাক্স ইনভয়েস রেজ করা হয়েছে সেখানে বা কন্ট্রাক্টে একদম পরিষ্কার করে বলা আছে যদি 60 ডেজের মধ্যে পেমেন্ট না দাও তাহলে 24% পার অ্যানাম এই রেটে ইন্টারেস্ট দিতে হবে, বা থাকতে পারে যে যতদিন লেট হচ্ছে ততদিন 100 টাকা করে দিতে হবে, বা পেনাল্টি এত টাকা দিতে হবে। এই ধরনের কন্ট্রাক্ট খুব কমন। এইবারে ধরুন রেসিপিয়েন্ট 60 দিনের মধ্যে পেমেন্ট দিতে পারলেন না, তখন আপনারা কি, তখন যে ট্রেডাররা বা যে সমস্ত ট্যাক্সেবল পার্সন বা রেজিস্টার্ড পার্সন যারা আছেন তারা কি করেন, তারা একটা ইনভয়েস পরবর্তী ক্ষেত্রে একটা করেন, বা পরে যে ইনভয়েস করেন তার মধ্যে ওটা অনেক সময় অ্যাড করেও করেন, পরে এটার সঙ্গে অ্যাড করেও কিন্তু অনেকে করে। যদি অ্যাড করে করলেন তো আলাদা নেই, সমস্যা নেই, কিন্তু যদি অ্যাড করে না করে যদি সেপারেট কোনো ইনভয়েস করেন তাহলে এক্ষেত্রে টাইম অফ সাপ্লাইটা কবে হবে? যেদিন আমি ইনভয়েস রেজ করবো সেই দিন না, এখানে কিন্তু একদম পরিষ্কার বলে দেওয়া আছে the date on which the supplier receives additional value। এই যে অ্যাডিশনাল ভ্যালু যেটা ইয়ে আছে ওই কন্ডিশন অনুযায়ী সেই টাকাটা যেদিন পাচ্ছেন সেইটাই হচ্ছে কিন্তু টাইম অফ সাপ্লাই। এই জায়গাটা একটু অন্যরকম লাগলো, কিন্তু এই জায়গাটা আইনের প্রভিশন সেকশন 12(6) অর্থাৎ গুডস এর ক্ষেত্রে এবং 13(6) হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই অ্যাডিশনাল যে পেমেন্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অন ওয়ে অফ ইন্টারেস্ট, লেট অর পেনাল্টি, লেট ফি অর পেনাল্টি, সেটা হচ্ছে ওই ডিলেড পেমেন্টের জন্য। সেক্ষেত্রে কিন্তু যেদিন পেমেন্ট রেসিপিয়েন্টের কাছ থেকে পাচ্ছেন সাপ্লায়ার সেইটাই হবে হচ্ছে টাইম অফ সাপ্লাই ফর দিস অ্যাডিশনাল সাপ্লাই ভ্যালু। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস যেটা জিএসটি আসার পরে আমরা যদি দেখি 1/7/2007 পর থেকে শুরু করে, আমি ডেটগুলো একটু একটু করে বলছি, 22/8/2017, 21/9/2017, 13/10/2017, 15/11/2017, 1/1/2018, তারপরে 27/7/2018, তারপরে আরো মানে এতবার বিভিন্ন রেট চেঞ্জ হয়েছে, বিভিন্ন কিছুর রেট চেঞ্জ হয়েছে। আমরা সবাই জানি যে 28% ছিল প্রায় 242-43 এরকম কিছু, সেটা এসে এখন 39-40টা এসে ঠেকেছে। এরকম প্রত্যেকটা জায়গায় রেট চেঞ্জ হচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে এই রেট চেঞ্জ যখন হচ্ছে সেই ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই কি হবে এটা একটা কিন্তু জায়গা আছে। ধরুন আমি যেটা বলছিলাম যে 1/1/2018 থেকে কিছু কিছু গুডস এবং সার্ভিসের রেট চেঞ্জ হচ্ছে, তাহলে এই 1/1/2018 আগে বা পরে এইরকম যে হবে, ধরুন 1/1/2018 থেকে চেঞ্জ হয়েছে, তার মানে 31/12/2017 একটা জিনিসের সে রেট ছিল 18% আর 1/1 সেটা হয়ে গেল 12%। তা দুটোর মধ্যে 6%, একটা বিরাট বড় ব্যাপার। তাহলে তো সবারই টেন্ডেন্সি থাকবে যে ওই ইনভয়েসটা বা টাইম অফ সাপ্লাইটা যাতে ওই 1/1/2018 হয়। সেই জন্য আইনে কিন্তু সেকশন 14 একদম পরিষ্কার করে এই জায়গাটা বলে দিয়েছে যে টাইম অফ সাপ্লাই এই ক্ষেত্রে কি হবে, একদম ছক কষে বলার মতো বলে দেওয়া আছে। গুডস এবং সার্ভিস দুটোর ক্ষেত্রেই কিন্তু এখানে একই কথা বলা আছে। আমরা আরেকবার বলছি, সেকশন 12 আমরা দেখেছিলাম গুডস এর ক্ষেত্রে পেমেন্টের সঙ্গে কিন্তু ওই টাইম অফ সাপ্লাই কে লিংক করা নেই, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট যদি কেউ পান তাহলে তখন আর টাইম অফ সাপ্লাই গুডস এর ক্ষেত্রে হয় না, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে হয়। সেটা সেকশন 12 এবং 13 আমরা আলোচনা করলাম। কিন্তু সেকশন 14 দেখব এখানে যা বলা আছে তাতে কিন্তু এইরকম সিচুয়েশনে ওই ডেট অফ পেমেন্টটাও একটা ইস্যু হয়ে যাচ্ছে ইন কেস অফ গুডস অলসো। এখানে কিন্তু ওই ছাড়টা দেওয়া হয়নি যেটা 20-35 FT
যে আমরা নোটিফিকেশনটা বললাম, সেই নোটিফিকেশনে যে ছাড়টা দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া হয়নি, সেকশন 14 দেওয়া হয়নি। এখানে পুরো জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। সেটা হচ্ছে যে গুডস বা সার্ভিস যাই দেওয়া হোক না কেন, সেটা যেই ডেটে চেঞ্জ হয়েছে, অর্থাৎ 1/1/2018 আমরা এখানে ধরে নিচ্ছি, তার আগে সাপ্লাই হয়েছে, এটা একটা, আর তারপরে সাপ্লাই হয়েছে, এটা একটা। এই দুটো ভাগ করে আমরা আলোচনা করছি। প্রথম আলোচনা হচ্ছে যে তার আগে হয়েছে, অর্থাৎ সাপ্লাই অফ গুডস বা সার্ভিস হয়েছে 31/12/2017 বা তার আগের কোনো একটা হয়ে গেল। এবারে রেট অফ চেঞ্জ কবে হলো? 1/1/2018 থেকে হয়েছে। এরপরে সিচুয়েশন গুলো আমরা দেখি। 1 নম্বর সিচুয়েশন, ইনভয়েস রেইজড এন্ড পেমেন্ট রিসিভড আফটার চেঞ্জ ইন রেট। তাহলে আমরা ওই আগের ক্ষেত্রে ধরছি 31/12/17 ধরেছিলাম, আমরা ধরে নিচ্ছি যে 30/12/17-তে একটা গুডস সাপ্লাই হয়েছিল, সেই গুডসের রেট অফ ট্যাক্স 1/1/18 থেকে কমে গেছে বা চেঞ্জ হয়েছে, কমে বা বেড়ে যাই হোক না কেন চেঞ্জ হয়েছে। এবারে ইনভয়েসটা রেইজ হয়েছে কবে? 1 তারিখের পরে। পেমেন্ট কবে পেয়েছে সাপ্লায়ার? সেটাও 1 তারিখের পর। এইরকম যে সিচুয়েশন, সেক্ষেত্রে একদম পরিষ্কার দেখুন, আমরা এর আগেও দেখেছিলাম কি জেনারেল যে বেসিক ক্রাইটেরিয়ান বলতে পারেন বা বেসিক আইডিয়া যে টাইম অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেদিন ইনভয়েস রেজ করা হচ্ছে বা যেদিন পেমেন্ট রিসিভ করা হচ্ছে, এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার, এটাই তো, এটা বেসিক। এখানে 12 থেকে কিছুটা জায়গা রিলিফ দেওয়া হয়েছে গুডসের ক্ষেত্রে, কিন্তু বেসিক জায়গা এটাই। এখানে তাহলে সেই বেসিক থিওরি অ্যাপ্লাই করলে কোন ডেটটা হয়? না, ইনভয়েস রেজ করেছে আর পেমেন্ট রিসিভ করেছে আফটার চেঞ্জ অফ ডেট। তাহলে আমাকে দেখতে হবে যে ইনভয়েস রেজ করেছে যেদিন আর পেমেন্ট রিসিভ করেছে যেদিন, এই দুটোর মধ্যে কোন ডেটটা আর্লিয়ার, সেই ডেটটাই হবে হচ্ছে এক্ষেত্রে টাইম অফ সাপ্লাই। ঠিক আছে, এখানে দেখুন গুডসটা সাপ্লাই হয়েছে কিন্তু আগের ইয়েতে, কিন্তু পেমেন্ট এবং ইনভয়েস যেহেতু পরে রেজ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই পরের ডেটেই হবে, তার মানে পরের রেটে কিন্তু এখানে হয়ে যাচ্ছে, যেহেতু ঠিক আছে। তাহলে দেখুন গুডসটা সাপ্লাই হয়েছিল আগে, কিন্তু যেহেতু ইনভয়েস এবং পেমেন্ট দুটোই পরে হয়েছে, রেট চেঞ্জের পরে হয়েছে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু টাইম অফ সাপ্লাই হয়েছে ওই দুটোর মধ্যেই যে ডেটটা আগে। দ্যাট মিনস নতুন রেট কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। এরপরে সিচুয়েশনটা দেখি, ইনভয়েস রেজড প্রায়র টু চেঞ্জ। তাহলে ওই 30 তারিখের আগে, মানে 31 তারিখে বা তার আগের কোনো একটা ডেটে ইনভয়েসটা রেজ করেছে, পেমেন্ট পেয়েছে সে 2 তারিখে, পরের মাসের 2 তারিখে পেমেন্ট পেয়েছে যখন চেঞ্জ হয়ে গেছে। সাপ্লাইটা কবে হয়েছে? ইন কেস অফ গুডস হ্যাভ বিন সাপ্লাইড বিফোর, সাপ্লাই কিন্তু আগে হয়েছে। তাহলে সাপ্লাই আগে হয়ে গেছে, এক্ষেত্রেও ইনভয়েস রেজ হয়েছে আগে, পেমেন্ট রিসিভ করেছে পরে। এক্ষেত্রে আমরা যে যুক্তিতে আমরা চলছিলাম, সেই যুক্তিতে কি মনে হয়, যেদিন ইনভয়েস রেজ করেছে সেই ডেটটাই টাইম অফ সাপ্লাই হওয়া উচিত, তাই তো? এবং যেহেতু ইনভয়েস আগের ডেটে করেছে, সুতরাং এক্ষেত্রে আগের যে রেটটা ছিল সেটাই অ্যাপ্লিকেবল হওয়া উচিত। দেখা যাক কি উত্তর কি বলছে এরা। হ্যাঁ, তাই বলছে। মানে বেসিক যে থিওরির জায়গাটা কিন্তু সেটা রেখেই এটাকে করা হয়েছে। এটা একটা গেল। এরপরে আরেকটা সিচুয়েশন, পেমেন্ট রিসিভড prior to change and invoice rate after. পেমেন্ট রিসিভ করেছি আগে, তার মানে ওই ডিসেম্বর 2017-এর কোনো একটা ডেটে আমি পেমেন্ট করেছি, বা তার আগেও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ইনভয়েসটা রেজ করা হয়েছে 1 জানুয়ারি 2018 বা তারপরের কোনো একটা ডেটে। তাহলে এখানে দেখুন পেমেন্ট আগে হয়েছে, ইনভয়েস পরে হয়েছে। তাহলে জেনারেল এখানে ইয়েটা সাপ্লাই কবে হয়েছে? সাপ্লাই তো আগেই হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হওয়া উচিত? এক্ষেত্রে আমরা যদি ওই থিওরি ধরি, তাহলে ডেট অফ পেমেন্ট আর ইনভয়েস যেটা আর্লিয়ার, সুতরাং ডেট অফ পেমেন্ট যেহেতু আর্লিয়ার ছিল, সুতরাং সেই ডেটই হওয়া উচিত। দেখি উত্তর কি বলছে। হ্যাঁ, তাই আছে। তার মানে এক্ষেত্রে আগের যে রেট আছে সেই রেটটা অ্যাপ্লিকেবল হবে।
এখানে একটা কথা বলে রাখি যে সেকশন 14 কিন্তু একদম শুরুই হয়েছে নটউথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন সেকশন 12 and সেকশন 13। তাহলে সেকশন 12 এবং সেকশন 13 কে ওভাররাইড করে কিন্তু এই সেকশন, যেখানে রেট অফ চেঞ্জ ট্যাক্স চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই 12 বা 13 এর আইন খাটবে না, 14 এর আইনটাই খাটবে। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে সাপ্লাই অফ গুডস অর সার্ভিস এটা হয়েছিল এই রেট অফ চেঞ্জ যেদিন হলো তার আগে। সেক্ষেত্রে তিনটে সিচুয়েশন আমরা আলোচনা করলাম, দেখে নিলাম যে কোথায় কি টাইম অফ সাপ্লাই কি হবে। এরপরে তাহলে দেখা যাক যে যেখানে গুডস বা সার্ভিস এটা দেওয়া হয়েছে পরে, সেক্ষেত্রে কি সাধারণভাবে আমরা কি ভাবি, যদি গুডস এবং সাপ্লাই মানে সাপ্লাইটা যদি যেই ডেটে হচ্ছে তার আগের ডেটে হওয়ার সম্ভাবনা আছে কি নেই? হ্যাঁ আছে। কেন আছে না, ওই যে বলা আছে টাইম অফ সাপ্লাই এর যে বেসিক যে জায়গাটা বলা আছে সেটা হচ্ছে যে যেদিন ট্যাক্স ইনভয়েস রেজ করা হচ্ছে বা পেমেন্ট রিসিভ করছে এই দুটোর মধ্যে আর্লিয়ার ডেট যেটা হচ্ছে, ঠিক আছে। সুতরাং গুড সাপ্লাই হলো কি না হলে তাহলে যার জন্য অ্যাডভান্স, আমরা জানি সার্ভিসের ক্ষেত্রে অ্যাডভান্স রিসিভ করলেই সেখানে টাইম অফ সাপ্লাই হয়ে যাচ্ছে, যদিও সাপ্লাই কিন্তু কোনো করাই হয়নি কিন্তু টাইম অফ সাপ্লাই সেখানে হয়ে যাচ্ছে। 14-এও কিন্তু সেই নীতি চলছে। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে এক্ষেত্রে তাহলে এখানে আফটার মানে হচ্ছে কি 1 তারিখ থেকে চেঞ্জ হয়েছে 1/1/2018-তে। সুতরাং এখানে গুডস বা সার্ভিস যেটাই দেওয়া হয়েছে সেটা 1/1/2018 বা তার পরের কোনো ডেটে বলা, ঠিক আছে। যদি পেমেন্ট ইনভয়েস সবকিছু তারপর তখন হয় তাহলে কোনো সমস্যা নেই, নতুন রেট হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সিচুয়েশন অন্যরকমও তো থাকতে পারে। এই যে একটা প্রথম যেটা বলছি ইনভয়েস রেজড প্রায়র টু চেঞ্জ, তাহলে বাট পেমেন্ট রিসিভড আফটার চেঞ্জ, রাইট। ইনভয়েসটা কিন্তু আগে করা হয়েছে, ইনভয়েস আগে রেজ করা হয়েছে আর সাপ্লাইটা করা হয়েছে পরে, ঠিক আছে, এবং পেমেন্টও পেয়েছে পরে। এক্ষেত্রে কোনটা হওয়া উচিত? আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি না, সরি। ঠিক আছে, আমি তো শুনতে পাচ্ছি না। সেটা কিন্তু অবশ্যই, তার কারণ যে দেখুন সাপ্লাইটা হয়েছে পরে, সাপ্লাইটা কিন্তু চেঞ্জ হওয়ার পরে সাপ্লাইটাই হয়েছে, শুধুমাত্র এখানে ইনভয়েসটা আগে রেজ করা, পেমেন্টটাও পেয়েছে পরে। সুতরাং পরে যে রেটটা হবে সেটাই এক্ষেত্রে আফটারের ক্ষেত্রে। এরপরে সিচুয়েশন ইনভয়েস রেজড এন্ড পেমেন্ট রিসিভ প্রায়র টু চেঞ্জ। এইখানে কি হওয়া উচিত? ইনভয়েসটা কিন্তু আগে হয়েছে এবং পেমেন্টও আগে পেয়েছে, তাহলে দুটোই যদি আগে হয়ে থাকে তাহলে সাপ্লাইটা পরে হয়েছে, কিন্তু আমরা জানি যে পেমেন্ট যখন আমি রিসিভ করছি তখন তো সাপ্লাই হয়েই যায়। বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে তো আমরা জানি, গুডস এর ক্ষেত্রে একটা সাইডে করা আছে, কিন্তু এখানে কিন্তু সেই ছাড়টা নেই, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ডেটে ইনভয়েস আর এই পেমেন্ট ডেট এই দুটোর মধ্যে যেটা আর্লিয়ার সেই ডেটে হওয়া উচিত, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবারে দেখা যাক ল মেকাররা কি করেছে। হ্যাঁ ঠিকই আছে, যে ইনভয়েস ডেট আর পেমেন্ট ডেট হুইচ এভার ইজ আর্লি। তাহলে দেখুন এখানে সাপ্লাইটা কিন্তু অ্যাকচুয়াল সাপ্লাইটা হলো রেট চেঞ্জ হওয়ার পরে, কিন্তু যেহেতু ইনভয়েস রেজ করা হয়েছিল আগে এবং পেমেন্টও আগে হয়ে গেছে সেই কারণে এক্ষেত্রে কিন্তু টাইম অফ সাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু একদম মানে খুব বেশি যে যুক্তি মেনে হচ্ছে সবসময় তা নাও হতে পারে, এটা কিন্তু মাথায় রাখার বিষয়, একটা ছক মতো করে রাখলেই ব্যাপারটা মিটে। এবারে পেমেন্ট রিসিভ বিফোর দ্য চেঞ্জ এন্ড ইনভয়েস রেজড আফটার দ্য চেঞ্জ। এখানেও পেমেন্ট আগে পেয়েছি, সাপ্লাই পরে হয়েছে, কিন্তু ইনভয়েস রিসিভ করেছি পরে। এক্ষেত্রে কি হওয়া উচিত? এক্ষেত্রে ডেট অফ ইনভয়েস, এখানে কিন্তু পেমেন্ট আগে হলেও দেখুন আপাত যুক্তিতে যে যুক্তিতে আমরা যাচ্ছিলাম সেই যুক্তি কিন্তু এখানেও খাটলো না, এখানটায় খাটলো না। এখানে কিন্তু পেমেন্টের সঙ্গে
পেমেন্ট আগে পেয়েছিল, কিন্তু পেমেন্টের সঙ্গে এখানে লিঙ্ক করা নেই। অবশ্য যুক্তিটা খুব স্বাভাবিক যে সাপ্লাইটা হয়েছে পরে, কিন্তু এখানে খুব যে যুক্তি মানছে তাও নয়। এখানে কিন্তু যেহেতু ইনভয়েসটা পরে রেজ করেছে, এক্ষেত্রে ডেট অফ ইনভয়েস বলে দেওয়া আছে, এটাই হচ্ছে নিয়ম। এখানে বলতে পারেন মানে কোনো যুক্তির জায়গা কিন্তু এখানে খুব যে আছে তা না, কিন্তু একদম সেকশন 14-এ এটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তাহলে আমরা টাইম অফ সাপ্লাই সম্বন্ধে আলোচনা করে নিলাম। টাইম অফ সাপ্লাই নিয়ে দেখুন, আজকের সত্যি কথা বলতে গিয়ে এই ওয়েবিনারের ক্ষেত্রে কোশ্চেন আনসার নেওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা একেবারে শেষে গিয়ে একটা দুটো প্রশ্ন নিতেই পারি। এখন আমি নিচ্ছি না, এখন আমরা কন্টিনিউ করি পুরো জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা টাইম অফ সাপ্লাইটা আমরা বুঝলাম। এরপরে যেটা বুঝলাম, তাহলে আমরা বুঝেছিলাম সাপ্লাই সেটা ট্যাক্সেবল কি সেটাও আমরা বুঝে গেছিলাম, সেটা সাপ্লাইয়ের কোশ্চেনে। এরপরে আমরা আজকে প্রথমটায় যেটা জানলাম সেটা হচ্ছে টাইম অফ সাপ্লাই, অর্থাৎ কবে সাপ্লাইটা হয়েছে সেইটা, তার মানে তার উপরে আমার ট্যাক্স কবে হবে না হয়, কবে দিতে হবে সেই ব্যাপারটা চলে আসছে। এরপরে আসছে যে কোন ভ্যালুর উপরে আমি ট্যাক্সটা চার্জ করব, দ্যাট ইজ ভ্যালুয়েশন। এই জায়গাটায় আসছি যে আমাদের ভ্যাটের সঙ্গে যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে ভ্যাটের ক্ষেত্রে যা ছিল এখানে কিছু কিছু জায়গা আছে, কিন্তু অনেক জায়গাটাই নেই। যেমন ভ্যাটের ক্ষেত্রে একটা পরিষ্কার ছিল ডিসকাউন্ট, সেটা ট্রেড ডিসকাউন্ট বলুন বা ক্যাশ ডিসকাউন্ট বলুন, সেটা যদি ইনভয়েস যখন রেজ করা হচ্ছে তখন করা হয়, ইনভয়েসে করা হয়, সেটা কিন্তু অ্যালাউ করা ছিল ভ্যাটের, এখানেও আছে। কিন্তু পোস্ট সাপ্লাই যদি বা পোস্ট সেল, ভ্যাটের ক্ষেত্রে পোস্ট সেল বলি, পোস্ট সেল যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হতো, বিভিন্ন রকমের ট্রেডে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়, যেমন ধরুন টার্গেট ফিল আপ করার জন্য, পেমেন্ট একটা সার্টেন ডেটের মধ্যে দেওয়ার জন্য, এরকম ধরনের প্রচুর ধরনের স্কিম আছে। সেই স্কিম অনুযায়ী ধরুন করলো। ভ্যাটের ক্ষেত্রে কিন্তু পোস্ট সাপ্লাই যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হতো, সেটা কিন্তু সেল প্রাইস থেকে কমতো না, অর্থাৎ তার উপরে ট্যাক্সটা কিন্তু কমার কোনো জায়গা ছিল। আমরা দেখব জিএসটিতে কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম আছে। প্রথমেই যে জায়গাটা আসছি সেটা হচ্ছে যে ট্রানজাকশন ভ্যালু, ভ্যালুয়েশন টু বি ডান অন দ্য বেসিস অফ ট্রানজাকশন ভ্যালু। ট্রানজাকশন ভ্যালু, ট্রানজাকশন ভ্যালুটা কি বলছে না, the price actually paid or payable। তাহলে যে প্রাইসটা অ্যাকচুয়ালি পেড অর পেয়েবল, তার মানে একটা গুডস বা সার্ভিস যাই লিখুন না কেন, সেখানে লিখে দিল প্রাইস হচ্ছে এত, হচ্ছে রেট এত, সে 100 টাকা রেট, 10টা পিস যদি আমি গুডস ধরে নিই, 10টা পিস গুডস, সুতরাং 10 ইন্টু 100, 1000 টাকা। 1000 টাকাই হচ্ছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেড, বা যদি ক্যাশে পেমেন্ট করে আর না হলে পেয়েবল। তাহলে দিস ইজ দ্য ট্রানজাকশন ভ্যালু, ঠিক আছে? এটা তো জ্ঞান, এটা তো একদম বেসিক জায়গা। এর সঙ্গে কিছু বাদ যাবে, কিছু অ্যাড হবে, সেই জায়গাগুলো কি আমরা এক এক করে দেখি। এখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ সাপ্লাই শ্যাল ইনক্লুড, তাহলে কি কি ইনক্লুড হবে? এটা আমাদের ভ্যাটের সময়ও অনেকটাই ছিল, যেমন এনি ট্যাক্সেস, duties, fees or charges levied under any tax other than GST। তাহলে জিএসটি ছাড়া অন্য কোনো কিছু যদি ট্যাক্স হয়ে থাকে, সেই ট্যাক্সটাও কিন্তু ওর সঙ্গে ঢুকে যাবে। জিএসটি ছাড়া যদি অন্য কোনো ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স লেভিটেবি হয়, সেইগুলো তাহলে কিন্তু সেটা ভ্যালু অফ সাপ্লাইয়ে অ্যাড হয়ে যাবে। কিন্তু জিএসটি ট্যাক্স, অর্থাৎ সেটা সিজিএসটি, এসজিএসটি হতে পারে, সেটা হতে পারে আইজিএসটি হতে পারে, সেটা সেস হতে পারে, এই যে ট্যাক্স এলিমেন্ট যেগুলো আছে সেটা কিন্তু ভ্যালু অফ সাপ্লাই এর মধ্যে আসবে না। একদম পরিষ্কার করে বলা আছে, আদার দেন, একদম পরিষ্কার করে বলা আছে। এরপরে যে জায়গাটায় যাই সেটা হচ্ছে ইনসিডেন্টাল এক্সপেন্সেস
কমিশন, প্যাকিং চার্জেস, এই ধরনের জিনিসটা এটা ভ্যাটের সময়ও ছিল, এখানেও কিন্তু এই ইনসিডেন্টাল এক্সপেন্সেস যদি কিছু করা হয় রেসিপিয়েন্টের জন্য, সাপ্লায়ার যদি কিছু করে থাকেন, সেই এক্সপেন্সটা, যেমন ধরুন রেসিপিয়েন্ট বললো যে আমার যে গুডসটা দেবেন সেটা আপনার যে নর্মাল প্যাকিং আছে তার বাইরে একটা স্পেশাল প্যাকিং করে দেবে, তাহলে সেই স্পেশাল প্যাকিং করার জন্য একটা চার্জেস তো হয়। এই যে চার্জেসটা হলো, এটা কিন্তু এটা নর্মালি এতে ছিল না, এটা আলাদা একটা পার্টি বলেছে তার জন্য, সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, ভ্যালুয়েশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট অর লেট ফি অর পেনাল্টি ফর ডিলেড পেমেন্ট অফ কনসিডারেশন, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ইনভয়েস রেজ করার ডেটের যে ব্যাপারটা ছিল, এর ক্ষেত্রে ছিল যেটা ইন্টারেস্ট লেট ফি, এই জিনিসটা যদি ধরুন ওখানে বলেছিলাম যে শুধু এক্সক্লুসিভলি যদি ওরকম একটা ইনভয়েস রেজ করে, তাহলে টাইম অফ সাপ্লাই কবে না যেদিন সে পেমেন্টটা পাবে সেটার কথা বলেছিলাম। এখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরুন আমি শেখরদা আছেন নিশ্চয়ই, আমি ধরে নিচ্ছি শেখরদা আছেন, শেখর চ্যাটার্জি, তো আমি শেখরদাকে একটা গুডস সাপ্লাই করেছিলাম 2 মাস আগে, শেখরদা সেই পেমেন্টটা 2 মাসের মধ্যে করার কথা ছিল কিন্তু করেননি, উনি করলেন 3 মাসের মাথায়, অর্থাৎ 1 মাসের ইন্টারেস্ট কিন্তু তার পেয়েবল হয়ে গেল। এবারে আজকে শেখরদা আবার একটা অর্ডার দিয়েছে, আমি তার এগেইনস্টে একটা ইনভয়েস রেজ করছি, সেই ইনভয়েসে আমি আবার সেপারেট ইনভয়েস না করে ওই আগের যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেটাকে আমি লিখে দিলাম, তাহলে এই যে টাকাটা আমি ওখানে লিখলাম এটাও কিন্তু ভ্যালুয়েশনে অ্যাড হবে এবং এর উপরেও কিন্তু ট্যাক্সটা হবে। পরিষ্কার? আর কি আসবে? সাবসিডিজ। এবার সাবসিডিজ, যখনই আমরা সাবসিডির কথা বলি তখনই কিন্তু মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট সাবসিডি হচ্ছে সবচেয়ে বেশি থাকে। অনেক কিছু স্কিম থাকে যেখানে গভর্নমেন্ট বলে যে তুমি ওকে এরকম ধরনের লোক টোক আছে বা ছোট ছোট যে বডিগুলো আছে, এমএসএমই, এসএমই, বিশেষ করে স্মল মাইক্রো, এই সমস্ত ইউনিট আছে, এদেরকে একটা বিভিন্ন ধরনের স্কিম থাকে যে স্কিমে বলে দিল সাপ্লায়ারকে তুমি ওর কাছ থেকে 50% দাম নেবে, 50 কি 70% দাম ওর কাছ থেকে নেবে, 30% আমি তোমাকে দিয়ে দেবো সাবসিডি। ঠিক আছে, এটা গভর্নমেন্ট। কিন্তু অনেক সময় এরকমও হয় যে গভর্নমেন্ট না, প্রাইভেট পার্টিরাই কিন্তু তার যে সাপ্লায়ার আছেন, তার যে ডিস্ট্রিবিউটর আছেন, সেই ডিস্ট্রিবিউটরকে বলে দেন যে তুমি কম টাকায় দিয়ে দাও মালটা। এটা তো সিমেন্টের ক্ষেত্রে আকছার হয়, এরকম সিমেন্টের মতো আরো বেশ কিছু জিনিস আছে, তারপরে টিভি, ফ্রিজ, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে ভীষণ রকম হয়। তুমি ওকে কম দামে দিয়ে দাও, বাদ বাকি যে দামটা আছে সেটা আমি তোমাকে সাবসিডি হিসেবে দিয়ে দেবো। এইখানে একটা কথা বলে রাখি, গভর্নমেন্ট সাবসিডি যেটা হচ্ছে সেটা কিন্তু ভ্যালুয়েশনে অ্যাড হবে না, কিন্তু যদি কোনো প্রাইভেট পার্টি কোনো সাবসিডি দিয়ে থাকে সেই সাবসিডিটাও কিন্তু এই ভ্যালুয়েশনে অ্যাড হবে। তাহলে ধরুন একটা পাম্প বলে দেওয়া হলো, একটা কৃষককে দেবে, একটা ইয়েকে গভর্নমেন্ট করে দিয়েছে, একজনকে বলেছে, গভর্নমেন্ট না, আমি ধরে নিচ্ছি কোনো একটা অর্গানাইজেশন, ইটস নট গভর্নমেন্ট, সে এরকম করছে, সে এই পাম্পটাকে দিয়ে দিল, ফার্মারের কাছ থেকে সে নেবে 700 টাকা আর সাবসিডি সে পাবে হচ্ছে 300 টাকা, আমি ধরে নিচ্ছি 1000 টাকা। তাহলে এই যে 300 টাকা, এখানে ভ্যালুয়েশন কিন্তু হবে হচ্ছে 1000 টাকা, তার উপরেই ট্যাক্স হবে। এটাই হচ্ছে। তাহলে ভ্যালুয়েশনে আমরা দেখলাম সাপ্লাইয়ের ভ্যালুতে কি কি ইনক্লুশন হচ্ছে। একটা জিনিস ইনক্লুড হবে, তারপরে আমরা দেখবো যে কিছু কিছু জিনিস বাদ দিতে হবে। এছাড়া অনেক সময় হয় যে সাপ্লায়ার এর সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে যে গুডসটা একদম ওই রেসিপিয়েন্টের ঘরে পৌঁছে দেবে। সেটা করতে গিয়ে এমন একটা কিছু হয়ে গেল যে
সাপ্লায়ার কিছুতেই গাড়ি ফাড়ি জোগাড় করতে পারছে না, হয়তো এখন একটা ইন্টেরিয়ার ভিলেজ বা এরিয়ায় আছে যেখানে সাপ্লায়ার আছে একটু শহর, সেখান থেকে সাপ্লায়ার পক্ষে গাড়ি এখান থেকে গাড়ি পাঠানোর গেলে কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে। তখন সাপ্লায়ার ওই রেসিপিয়েন্টকে বলে দিল, বাবা তুমি গাড়িটা একটা গাড়ি জোগাড় করে নিয়ে তুমি মালটা নিয়ে যাও। কিন্তু কন্ট্রাক্ট আছে হচ্ছে যে এই যে খরচাটা এটা রেসিপিয়েন্ট করবে না, এটা করতে সাপ্লায়ারের করার কথা, কিন্তু রেসিপিয়েন্ট করে দিল, তাহলে এটা কি হবে? এটা কি ভ্যালুয়েশন অ্যাড হবে না হবে? হবে, এক্ষেত্রে কিন্তু হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যেগুলো ভ্যালুয়েশনের থেকে বাদ যাবে বা আসবে না, তার মধ্যে কি আছে? একটা তো খুব কমন, সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, যেটা কিনা ইনভয়েস লেভেলেই হচ্ছে অ্যাট দ্য টাইম ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে, বা বিফোর যেটা দেওয়া হচ্ছে সেটা অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই বা বিফোর যেটা দেওয়া হচ্ছে সেটা সবসময় বাদ যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে কোনো মানে ইলাস্ট্রেশন দিচ্ছি না, ইলাস্ট্রেশন এর পরে আছে সেই জন্য বলছি না। আরেকটা হচ্ছে পোস্ট সাপ্লাই ডিসকাউন্ট, যেটা বলছিলাম, যেটা ভ্যাটে ছিল না। জিএসটির ক্ষেত্রে কিন্তু পোস্ট সাপ্লাই ডিসকাউন্ট সেটাও কিন্তু এতে আসবে না, কিন্তু এখানে কতগুলো কন্ডিশন আছে। কন্ডিশনটা কি না, যখন এই সাপ্লাইটা অরিজিনাল সাপ্লাইটা হয়েছিল সেই সাপ্লাইয়ের সময় বা তার আগে যদি রিটেন মানে পরিষ্কার কন্ট্রাক্ট থাকে, অবশ্যই রিটেন হওয়া উচিত, কারণ ভার্বাল কন্ট্রাক্টে কোনো ভ্যালু এক্ষেত্রে হবে না। এই কারণে যে ভার্বাল কন্ট্রাক্ট আপনি গিয়ে বলবেন যে ভার্বাল কন্ট্রাক্ট, আমি একজন অ্যাসেসিং অথরিটি হিসেবে সেটা আমি মানবো কি করে, আমার কাছে কি প্রমাণ আছে? সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা রিটেন থাকা উচিত, অ্যাটলিস্ট ট্যাক্স ইনভয়েসেও থাকা উচিত বা কোনো জায়গায়, যে তুমি যদি এই কন্ডিশন আছে যে এত দিনের মধ্যে পেমেন্ট দাও তাহলে তুমি এতটুকু ছাড় পাবে, এক্সট্রা ছাড় পাবে, বা এতটুকু ছাড় পাবে, ইত্যাদি ইত্যাদি যদি থাকে, তাহলে এক্ষেত্রে যে ডিসকাউন্টটা হচ্ছে সেই ডিসকাউন্টটা কিন্তু পরে দেওয়া হচ্ছে বলেও সেই ডিসকাউন্টটা কিন্তু এই ভ্যালুয়েশনে আসবে না, ভ্যালুয়েশনে আসবে না। তাহলে এই ভ্যালুয়েশনে আসবে না যদি বলেন, তাহলে সেটা কি করে কি করবে? আমি তো বিল আজকে করে দিয়েছি, হ্যাঁ, তখন সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা কি করতে হবে? সেটা অবশ্যই একটা ক্রেডিট নোট হবে, অবশ্যই একটা ক্রেডিট নোট ছাড়া তো কোনো রাস্তা নেই, ক্রেডিট নোট করে করতে হবে। কিন্তু এখানে আর একটা কন্ডিশন আছে, ক্রেডিট নোট তো নয় আমি করে দিলাম, তাহলে তো হিসেব মতো আমার ভ্যালুয়েশন থেকে এটা কমা মানে হচ্ছে আমার ট্যাক্সটাও রিডিউসড হওয়া উচিত। এইখানে একটা কন্ডিশন রাখা আছে যে সেটা তখনই করা যাবে যদি যখন ওই রেসিপিয়েন্ট তার আইটিসি রিভার্স করেছে। তার মানে এখানে কিন্তু সাপ্লায়ারের ক্ষেত্রে একটা ঝামেলা চলে আসলো, যে সাপ্লায়ার তখনই এক্ষেত্রে রিডিউস করতে পারবে যদি রেসিপিয়েন্ট তার আইটিসিটা রিডিউস করে তবে। যে এক্ষেত্রে আমি আপনাদের শুনতে পাচ্ছি না, কিন্তু আমি একটা বলবো, আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি তাহলে কি বলবেন? ক্রেডিট নোট করে ক্রেডিট নোটে ট্যাক্স এলিমেন্ট কমিয়ে দেবেন? আমি বলবো আপনার পার্টিদের যখন বলবেন, যে কোনো ইয়েতেই হোক না কেন, এখানে আইনে যতই সুযোগ দেওয়া থাক না কেন, সাপ্লায়ারের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা খুব খারাপ। কেন জানেন তো? সাপ্লায়ার কি করলো, সাপ্লায়ার তার ধরুন 1000 টাকা সাপ্লাই ভ্যালু ছিল, আর 100 টাকা এই ডিসকাউন্টটা 2 মাস পরে তিনি দিয়েছেন, তাহলে 2 মাস পরে তিনি ওই ক্রেডিট নোট করেছেন, করে 2 মাস পরে যে রিটার্নটা দিচ্ছেন সেই রিটার্ন থেকে এই ট্যাক্সটা কমিয়ে দিলেন। এরপরে অডিট ইত্যাদিতে ধরা পড়লো যে ওই যে রেসিপিয়েন্ট সে কিন্তু 1000 টাকার উপরে যে ট্যাক্সটা হয়েছিল তার উপরে আইটিসি নিয়ে বসে আছে, সে এই আইটিসিটাকে রিভার্স করেনি, এইটুকু যে 100 টাকার উপরে যে আইটিসি হওয়ার কথা রিভার্স করেনি। তখন কিন্তু সাপ্লায়ারকে সেই টাকাগুলো পেমেন্ট করতে হবে অ্যালং উইথ ইন্টারেস্ট। তাহলে সাপ্লায়ার এমন কোনো কাজ কি করবে যে কাজটা তার হাতে থাকছে না, কন্ট্রোলটা থেকে যাচ্ছে ওই জায়গাটায়। সুতরাং ক্রেডিট নোট যদি কোনো কারণে ইস্যু করতে হয় তাহলে আমি পরামর্শ দেব। হ্যাঁ তরুণবাবু কিছু বলবেন? না না না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস বলে নিই, সবসময় কিন্তু আপনাদের ক্লায়েন্টেল যারা আছেন তাদেরকে এই পরামর্শটা দেবেন
যে যদি এই সমস্ত এই রকম ধরনের কন্ট্রাক্টও থাকে, যাই হোক না কেন, ভ্যালুয়েশন তাকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন দিন, পোস্ট সেল ডিসকাউন্ট দিচ্ছেন দিন, কিন্তু পোস্ট সাপ্লাই যে ডিসকাউন্ট দেবে সেখানে যেন ট্যাক্স এলিমেন্ট কিছু না রাখে, অর্থাৎ ট্যাক্স কমিয়ে দিলাম, কিচ্ছু দরকার নেই, 100 টাকা 100 টাকাই দিয়ে দেবে, তাহলে তারও আইটিসি রিভার্স করতে হবে না, আর একেও ট্যাক্স রিডিউস করতে হবে না। আর নয়তো কি হবে, সাপ্লায়ারের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট সমস্যার জায়গা হয়ে দাঁড়াবে। এই আপনাদের অবসরে এই জিনিসটা একটুখানি বলে দিলাম। এই কার একটা ইয়েতে একটু আওয়াজ হচ্ছে মাইকে, হ্যাঁ কারোর একটা। আর একটা জিনিস আছে, ধরুন এখানে আমরা যে ভ্যালুয়েশন রুলস যেটা বললাম সেকশন 15-এ যে ভ্যালুয়েশনের কথাগুলো বললাম এখন পর্যন্ত, সেইখান থেকে ধরুন কোনো একটার ভ্যালুয়েশন করা যাচ্ছে না, কারণ আরো অনেক পিকুলিয়ার জায়গা আসছে, বিভিন্ন ধরনের সার্ভিস গ্রুপস আছে, সেগুলোর ক্ষেত্রে একটা আমাদের রুল করে দেওয়া আছে। রুল 27 থেকে রুল 35 এতগুলো রুল করা আছে। 27, 28, 29, 30, 31, 31A, 32, 33, 34, 35 এতগুলো রুল করে 36 পর্যন্ত করা আছে। 37ও একটা না, 37 তো এই রুলে করে সেই রুল অনুযায়ী করা আছে। আমরা সেই রুলগুলোতেও যাব এরপরে। তার আগে আমরা এই যে একটা ভ্যালুয়েশন নিয়ে যেটুকু আমরা এতক্ষণ দেখলাম, সেই নিয়ে আমরা দু একটা ইলাস্ট্রেশন একটু আলোচনা করি, তাহলে ব্যাপারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, Messrs. A of Kolkata supplied 10 pieces of iPhone 10 to MS B of Kolkata on 24/2019 20/4/2019 এ কলকাতারই একজন সাপ্লায়ার, তিনি 10 পিস iPhone 10 আরেকজনকে সাপ্লাই করলেন। সেখানে কন্ডিশন গুলো এরকম আছে, ধরুন ট্যাক্স ইনভয়েস যদি এরকম থাকে এবং তাতে যা ইয়ে আছে সেগুলো কিরকম আছে। বেসিক প্রাইস হচ্ছে 10,000 টাকা, অর্থাৎ 10টা iPhone 10 এর দাম হচ্ছে 10,000 টাকা, 10,000 না 10 লাখ, সরি, একটা 1 লাখ করে 10 লাখ টাকা। আর যখনই সাপ্লাই করছে তখন একটা ট্রেড ডিসকাউন্ট একটা দিয়ে দিচ্ছে 10% হয়ে গেল। আর কুরিয়ার চার্জেস তিনি 1,000 টাকা নিচ্ছেন। তাহলে টোটাল ট্যাক্সেবল ভ্যালু উনি ডিটারমিন করলেন 9,01,000 টাকা। এবারে ট্যাক্স চার্জ উনি করলেন তাহলে 9%। ব্যাপারগুলো আমরা তাহলে দেখি। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে বেসিক প্রাইস হচ্ছে, মানে যেটাকে আমরা বলছি ট্রানজাকশন ভ্যালু, সেটা হচ্ছে 10 লাখ টাকা। এবারে আমরা বলেছিলাম যে at the time of before supply যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয়, ট্রেড ডিসকাউন্ট, সেটা বাদ যাবে, সেই জন্য 1 লাখ টাকা ওখান থেকে বাদ গেল। আর যদি কোনো এক্সট্রা কিছু চার্জেস হয় সেটা অ্যাড হবে, সেই হিসেবে কুরিয়ার চার্জেস, ডেলিভারি চার্জেস যাই বলুন না কেন, সেখানে 1,000 টাকা নিয়েছেন, সেটা অ্যাড হলো। তাহলে ভ্যালুয়েশন এখানে দাঁড়ালো কত? 9,01,000 টাকা হয়ে গেল। তার উপরে রেট অফ ট্যাক্স কত না, রেট অফ ট্যাক্স কিন্তু আমি 20/4/2019 করেছি একটাই কারণে, যে এখানে ছিল মোবাইল ফোন, এর সঙ্গে সঙ্গে এই জিনিসটাও একটুখানি আলোচনা হয়ে যায়। সেটা হচ্ছে মোবাইল ফোনের রেট অফ ট্যাক্স কিন্তু চেঞ্জ হয়েছে। মোবাইল ফোনের রেট অফ ট্যাক্স 1/4/2019 থেকে, মোস্ট প্রবাবলি 1/4/2019 থেকে 12% ছিল, সেই জায়গাটা 18% হয়ে গেল। ঠিক আছে, তো সেই জন্য এখানে এই 9% আমরা 18% করেছি। তাহলে ওই 81,000 কত টাকা, এটা কি দেখতে পাচ্ছেন এই ফিগারটা আপনারা? কারণ আমার সামনে না কতগুলো ওই ছবি টবি চলে আসছে, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি এদেরকে সরানো যায় কি করে। আচ্ছা, যাই হোক, এখানে এই যে 9 লাখ তারপরে 81,000 সামথিং এটা আছে, এটা দেখতে পাচ্ছেন তো? কেউ একটা বলবেন? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট হচ্ছে? সেটা হচ্ছে 9,01,000 টাকা, তার সঙ্গে ওই 81,000 এই সমস্ত যোগ টোগ করে হয়ে গেল 10,63,180 টাকা। তাহলে এই ট্যাক্স ইনভয়েস জায়গাটা দাঁড়ালো এরকম ভাবে
যে ভ্যালুয়েশনের যে জায়গাটা সেটা অ্যাপ্লাই করলে এই জিনিসটা আসবে। এটা তো দিয়েছে। এবারে প্রশ্নটা দেখুন, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ সাপ্লাই। এখানে তো আমরা এই হিসিবটা দিয়ে দিলাম। ভ্যালু অফ সাপ্লাইটা কি হবে? 9,01,000 টাকা নাকি 10,63,180 টাকা, কি হবে? কেউ একজন উত্তর দেবেন। অরুণবাবু? 9,01,000 হবে স্যার। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তার কারণ ট্যাক্স এলিমেন্ট এর মধ্যে আসবে না, এটা আমরা আলোচনা করেছি। ঠিক আছে, গুড। এরপরে আমরা এই ভ্যালুয়েশনে নিয়ে এই ইলাস্ট্রেশনটারই একটু কন্টিনিউ করছি। টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 10,63,180 টাকা, এটা আমরা দেখেছি। সেটা কিন্তু মানে ট্যাক্স ধরে নিয়ে কিন্তু ভ্যালুয়েশন হয়েছিল 9,01,000 টাকা, আমরা সেটাও দেখেছি। এবারে ওই যে ট্রানজাকশনটা হয়েছিল তাতে আরো কিছু কন্ডিশন ছিল যেটা আমরা আগে বলি। সেটা হচ্ছে কি যে 50% পেমেন্ট তোমাকে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি করতে হবে। বেশ 50% করে দিয়েছে। ওই 5,31,000 কত টাকা হয় সেটা পেমেন্ট করে দিয়েছে। সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি করতে হবে। আরো কন্ডিশন ছিল যে ব্যালেন্স পেমেন্ট যদি 20/5/2019 এর মধ্যে করা হয় তাহলে বেসিক প্রাইসের উপরে আরো 10% ডিসকাউন্ট দেবে। ঠিক আছে, ফার্দার ডিসকাউন্ট। সেই ডিসকাউন্ট তাহলে 20/5 মধ্যে যদি পেমেন্ট। এবার ভদ্রলোক কি করেছেন দেখা যাক। ও, উনি ব্যালেন্সটা 18/5 পেমেন্ট করে দিয়েছেন, তাহলে ওনার তো আরেকটু ডিসকাউন্ট পাওয়া উচিত, তাই তো? এই ক্রেডিট নোটে আছে 1 লাখ টাকার একটা ক্রেডিট নোট পেয়ে গেছে। কেন? বেসিক ভ্যালু ছিল 10 লাখ টাকা, তার উপরে অ্যাডিশনাল 10% তিনি একটা ট্রেড ডিসকাউন্ট পেয়েছেন। সেই ডিসকাউন্টটা কিসের ছিল না, সেটা পোস্ট সাপ্লাই ডিসকাউন্ট, এবং সেটা যেহেতু কন্ডিশনে করা ছিল সেই কন্ডিশন ফুলফিল হয়েছে, সেই জন্য পেয়েছেন। এইখানে বলা হচ্ছে whether this discount will decrease the supply value। আমি আগেও বলেছি যে অবশ্যই এটা কি হবে, এটা অবশ্যই সাপ্লাই ভ্যালু কমাতেই পারে এই যে ক্রেডিট নোট দিয়ে, কিন্তু এবং তার সঙ্গে শর্ত হচ্ছে যে ও যতটা ট্যাক্স এখানে কমছে রেসিপিয়েন্ট ততটা ট্যাক্স তার আইটিসি কমাবে তারপরে। সুতরাং আমি পরামর্শ দেব আইনে থাকলেও এইখানে এই 1 লাখ টাকাটাই লিখতে বলবেন। 1 লাখ টাকার উপরে ওই ট্যাক্স ফ্যাক্সের এলিমেন্ট লেখার কোনো দরকার নেই। বুঝতে পারলাম? এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটা যেহেতু সাপ্লায়ার পুরোপুরি তখন নির্ভরশীল হয়ে যাচ্ছে কিন্তু রেসিপিয়েন্টের উপর। রেসিপিয়েন্ট যদি আইটিসি রিভার্স না করে তাহলে সাপ্লায়ার কেস খেয়ে যাবে পরে। সুতরাং সেটা একটা বাজে জিনিস। ঠিক আছে, কিন্তু আইন অনুযায়ী সে করতেই পারে। তো এরপরে আমরা যাব যেটা ভ্যালুয়েশন রুলস। দেখুন ভ্যালুয়েশন রুলটা অনেকটা ওই কিছু ইয়ে থাকে না, মানে যে ওই বলতে পারেন আমাদের যেরকম আছে যে 5 5s are 25 এরকম যে আমরা গত আছে সেরকম গত হিসেবে কিছু করা আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে। কোথাও একটু অন্য কথা শোনা যাচ্ছে, একটু প্লিজ। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু মানে খেয়াল একটু আলোচনা আমি অবশ্যই করব। যেমন ধরুন পিওর এজেন্টের কেসটা আছে, তারপরে রিলেটেড পার্সনের ক্ষেত্রে কি আছে প্রথমটা, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, কারোর একটা মাইক না ইয়ে আছে, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, কারো একজন মাইক একটু মিউট করতে হবে। কারো একজনের মাইক প্লিজ একটু মিউট করুন, আপনাদের আলোচনা শোনা যাচ্ছে, বাড়ির আলোচনা, প্লিজ। বেরিয়ে গেছে। হ্যালো, আচ্ছা আজকে আপনারা ইয়ে করছেন কি? অ্যাডমিনিস্ট্রেটর কে আছেন? অ্যাডমিনিস্ট্রেটর কে আছেন আজকে? সুমিত বাবু? হ্যালো মিস্টার মিত্র, মিস্টার মিত্র একটু খেয়াল রাখুন, মানে কারো কারো বোধহয় মিউট করা নেই, একটুখানি খেয়াল রাখতে হবে। যাই হোক, হ্যাঁ একটুখানি করে দিন, কারণ কিছু কারোর পারিবারিক আলোচনা আসছে আর কি, সেটাই। আচ্ছা, যাই হোক, আমরা এই জায়গাটায় যেটায় যাচ্ছি
সেটা হচ্ছে যে এটা খুব কমন যে পুরনো গাড়ি মিস্টার সেন একজন তিনি বিক্রি করে মানে দিয়ে একটা নতুন গাড়ি নিয়ে যাচ্ছেন, এটা খুব কমন, তাই তো? একটা নতুন গাড়ি নিচ্ছি তার সঙ্গে পুরনো গাড়ি দিয়ে, এক্ষেত্রে ভ্যালুয়েশন কি হবে? আমরা মনে হয় আমরা সবাই জানি, তবুও কি ভাবে করা আছে। একটা তো আমরা জানি, সেটা কি না, ওই 5 লাখ টাকা এখানে যেটা আছে তার সঙ্গে পুরনো গাড়ির যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করলে যেটা হবে সেইটা, ঠিক আছে? কিন্তু শুধু সেইটাই নয়, এছাড়াও আরো অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। একটা হচ্ছে ওপেন মার্কেট ভ্যালু, যে গাড়িটা কেনা হচ্ছে, ট্যাক্সটা তো হবে তার উপরে, সেই গাড়িটার যে গাড়িটা কেনা হচ্ছে তার ওপেন মার্কেট ভ্যালু যা আছে সেটা হতে পারে। সেক্ষেত্রে ওই পুরনো গাড়িটার কি ভ্যালু আছে সেটা দেখার কোনো দরকার নেই, সেটার ধরুন মার্কেট ভ্যালু যদি 7 লাখ টাকা থাকে তাহলে 7 লাখ টাকাই হয়, এটা হতে পারে। আর কি হতে পারে? ওপেন মার্কেট ভ্যালু ধরুন জানা নেই, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যেটা আমি আগেই বলেছি, যে এই যে 5 লাখ টাকা যে কনসিডারেশনটা আছে তার সঙ্গে পুরনো যে গাড়িটা দেওয়া হচ্ছে সেই গাড়িটার যা ভ্যালু, এই দুটো হয়ে গেল। আর একটা আছে, যদি এই দুটো দিক কোনোটাই পাওয়া গেল, সেটাও বোঝা যাচ্ছে না, কেন না পুরনো গাড়ির ভ্যালু কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে বা যাই কিছু হচ্ছে, হতে পারে। সেক্ষেত্রে আর একটা পদ বলে দেওয়া আছে যে ওই যে গুডসটা দেওয়া হলো সেই গুডসটা লাইক কাইন্ড এন্ড কোয়ালিটি গুডসের যেতে হচ্ছে। তাহলে ওই রকম গাড়ি, ধরুন টাটা কোম্পানির গাড়ি আছে, টাটা কোম্পানির না হোক, টাটার কাছাকাছি মারুতি কোম্পানি, তাদের গাড়ির ওই একই রকম স্ট্যান্ডার্ডের কি দাম আছে মোরলেস সেটা সেরকম যদি থাকে, কিন্তু লাইক কাইন্ড এন্ড কোয়ালিটি হতে হবে। অর্থাৎ যদি ধরুন এখানে এসইউভি হয় ওখানেও এসইউভি হতে হবে, এই সমস্ত ব্যাপার তো আছে, ইঞ্জিন ক্যাপাসিটি ইত্যাদি ইত্যাদি যেগুলো যা থাকে এই জন্য। আর একটা কি, ইফ ভ্যালু ইজ নট ডিটারমাইন্ড, এই 1 2 3 কোনোটাতেই হলো না, সেক্ষেত্রে আছে যেটা, সেটা হচ্ছে সেটাও এইটার মতোই, অর্থাৎ সাম অফ কনসিডারেশন অফ মানি আর মানি ইকুইভ্যালেন্ট, সেটা কোথা থেকে হচ্ছে না রুল 30 আর 31, দুটো রুলে বলা আছে। সেই রুল 30 31-এ আমি দেখুন এখানে গাড়ির কথা বলেছি, গাড়ি ছাড়াও অনেক কিছু ক্ষেত্রে এরকম জিনিস হতে পারে, আমরা বলছি রুল 30 আর 31-এ কি বলেছে আমরা ছোট্ট করে একটুখানি দেখে নেব। সেটা হচ্ছে অন কস্ট বলা হয়েছে। রুল 30-তে বলা হয়েছে যেখানে কোনো ভ্যালুয়েশনের কিছু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে সাপ্লায়ার যেটা করতে পারেন, ধরুন সাপ্লায়ার তিনি প্রডিউস করছেন, ম্যানুফ্যাকচারার, তার যে কস্ট আছে সেই কস্টের উপরে 10% উনি অ্যাড করে দিলেন, অর্থাৎ 110% অফ দ্য কস্ট ভ্যালু, এটা একটা ভ্যালুয়েশন, সেটা বলা হচ্ছে রুল 31। 31 যেটা আছে রিজনেবল মিনস অ্যাজ পার সেকশন 15, এটা তো রিজনেবল মিনস বলতে কি এটা বোঝা খুব ভারী মুশকিল, ঠিক আছে? কিন্তু 30-তে এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে কনসিডারেশন যদি হোললি মানি না হয়, অর্থাৎ কনসিডারেশন যেখানে পার্টলি মানি এন্ড পার্টলি আদার থিংস, সেই ক্ষেত্রেই কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ রুল 27। যেখানে কনসিডারেশন এন্টায়ারলি মানিতে হচ্ছে সেটার জন্য কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল নয়, সেটা তো আমাদের নর্মাল যে সেকশন 15-এ বলা আছে সেখানেই পরিষ্কার। এবারে আরেকটা জিনিস বলি, ডিস্টিংক্ট পার্সনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম আছে। দেখুন এখানে খুব ভ্যালুয়েশনের জায়গাটা খুব দরকার হবে। কেন দরকার হবে? তার কারণ ধরুন কলকাতার একজন পার্টি, তার আসামে আরেকটা অফিস আছে, তিনি কলকাতা থেকে আসামে ধরুন মালটা পাঠাচ্ছেন, কোনো একটা গুডস পাঠাচ্ছেন, তাহলে কলকাতা থেকে যদি আসামে কোনো গুডস উনি পাঠান, সেক্ষেত্রে উনি কি ভ্যালু করবেন? তার কারণ ওনারই জিনিস ওনার আরেকটা ব্রাঞ্চে যাচ্ছে, সেক্ষেত্রে তো আর ওই ব্রাঞ্চের থেকে উনি টাকাটা নেবেন না, কিন্তু ভ্যালুয়েশনটা দরকার কেন না ওনাকে কিন্তু এর উপরে ট্যাক্সটা চার্জ করতে হবে, এবং যে ট্যাক্সটা ও আইটিসি হিসেবে পাবে বা যাই হোক না কেন, পাক বা না পাক দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু ট্যাক্স এখানে চার্জ করতে হবে। তার কারণ আমাদের সাপ্লাইয়ে বলা আছে এটা উইদাউট কনসিডারেশন হলেও, কোথায় বলেছে শিডিউল 1 বলে দিয়েছে যে এটা হচ্ছে সাপ্লাই। তাহলে সাপ্লাই যদি হয় তাহলে এক্ষেত্রে তো একটা ভ্যালুয়েশনের ব্যাপার আছে, সেক্ষেত্রে কি হতে পারে না, একটা হচ্ছে ভ্যালু অ্যাজ অ্যাভেলেবল ইন ওপেন মার্কেট। দেখুন এটা হচ্ছে সবচেয়ে কম ওপেন মার্কেট ভ্যালু, অর্থাৎ মার্কেটে যে ভ্যালুটা আছে সেটা।
এটা নিয়ে কোনো জায়গায় কিন্তু কোনো দ্বিমত নেই। সুতরাং সবার আগে এটা ওপেন মার্কেট ভ্যালু যেখানে আমি পেয়ে যাচ্ছি সেখানে ভ্যালুয়েশন নিয়ে আমাদের অত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে? তাহলে ওই সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লাইক কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি অনুযায়ী যে গুডসটা হবে সেইটা ভ্যালু। এটা একটা গেল। 3 নম্বর আরেকটা জিনিস আছে হচ্ছে প্রোভাইসো করা আছে, প্রোভাইসো 1 and 2 তে রুল 28 এর। সেইখানে দুটো প্রোভাইসো করা আছে। একটা হচ্ছে যে এটা একটা অপশন দেওয়া আছে, এই সাপ্লায়ার যদি মনে করে, ধরুন সাপ্লায়ার এই যে আমি কলকাতা থেকে পাঠাচ্ছি, কোথায় গুয়াহাটিতে পাঠাচ্ছি, এই যে গুডসটা পাঠাচ্ছি সেখানে কিন্তু সাপ্লাই হবে, ফার্দার সাপ্লাই হবে। সেখানে আমি কিন্তু এটা করতে পারি যে ওখানে যে সাপ্লাই হবে, আমারই তো ব্রাঞ্চ, আমি ঠিক করে দিলাম যে ওখানে 1 লাখ টাকায় সাপ্লাই হবে, তাহলে তার 90%, অর্থাৎ আমি এখানে এই যে আমি যে সাপ্লাইটা করছি ওখানে ভ্যালুটা 90,000 করতে পারি, যার উপরে আমি ট্যাক্স করতে পারি। এটা একটা মেথড আছে। আর একটাই 4 নম্বর যেটা আছে, এটা নিয়ে আমি জানি না যে কত রকম ডিসপিউট হবে বা হতে পারে ভবিষ্যতে, সেটা হচ্ছে প্রোভাইসো 2 অফ রুল 28। এইখানটা কি বলেছে আমি একটুখানি পড়ি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কারণ এখানে যদিও আমরা লিখেছি তবু আমি একটুখানি পড়ছি। রুল 28 এর সেকেন্ড প্রোভাইসো যে যেটা বলেছে সেটা কিন্তু যেন মনে হচ্ছে যে সাপ্লায়ার যে কোনো ভ্যালুই যেন দিতে পারে এরকম একটা কিন্তু মনে হচ্ছে। ফলে এটা নিয়ে কিন্তু ওই যখন আপনার অডিট ইত্যাদি হবে তখন কিন্তু একটা ডিসপিউটের জায়গা তৈরি হতে পারে যদি কেউ এই প্রোভাইসো 2টা অ্যাপ্লাই করে, যদি কোনো সাপ্লায়ার। এক্ষেত্রে প্রোভাইসো 2তে বলছে provided further that where the recipient is eligible for full input tax credit, the value declared in the tax invoice shall be deemed to the open market value of the goods or service. এটা তো ছেড়ে দিলাম, এটা তো আমি বলছি না, আমি তো বলছি প্রোভাইসো 2তে 90%, এটা তো গেল হচ্ছে ওপেন মার্কেট। এখানে নিয়ে কোনো অসুবিধা নেই, যেখানে ভ্যালু ডিক্লেয়ার, এইখানটা যেটা বলতে চাইছেন যে the value declared in the invoice shall be deemed to the open market value of the goods or services. তাহলে দেখুন আমরা আগে বললাম ওপেন মার্কেট ভ্যালু, একদম প্রথমে বলেছি ওপেন মার্কেট ভ্যালু। তার মানে কি, ধরুন আমি যে গুডসটা পাঠিয়েছিলাম সেই গুডসটার ওপেন মার্কেট ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, আমি ধরে নিচ্ছি, বা 80,000 টাকা আমি ধরে নিচ্ছি, 80,000 টাকা হচ্ছে তার ওপেন মার্কেট ভ্যালু। কিন্তু আমি আমার ব্রাঞ্চে পাঠালাম ওইটার ভ্যালু 50,000 টাকা করে। গুডসটা এরকমই যে আমার যে ওই ব্রাঞ্চ আছে সেও তো আলাদা রেজিস্ট্রেশন আছে ডিস্টিংক্ট পারসন হিসেবে, সে ওই পুরো জিনিসটার উপরে আইটিসি পাবে, অর্থাৎ আইটিসির ক্ষেত্রে কোনো রকম বাধা নেই এই জিনিসের ক্ষেত্রে, এবং সেটা ন্যাচারালি সাপ্লাই করবে বলেই আমি ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু দেখুন ওপেন মার্কেট ভ্যালু 80,000 টাকা হলেও আমি যে 50,000 টাকা লিখেছি, it will be deemed to be the open market value। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখুন আমরা যদি সেইভাবে ভাবি তাহলে এটায় কি ক্ষতি আছে। এখানে 80,000 টাকা যদি হতো, আমি 80,000 টাকার উপরে সে 5% রেটে ট্যাক্স আছে, তাহলে 4,000 টাকা আইজিএসটি পেমেন্ট করতাম, ঠিক আছে। আর আমার গুয়াহাটি ব্রাঞ্চ সে কি করতো, 4,000 টাকার উপরে আইজিএসটির আইটিসি নিয়ে হয়ে গেল। তাহলে আলটিমেটলি গভর্নমেন্টের কিন্তু কোনো লাভ বা লোকসান কোনো কিছু কি হয়েছিল? 4,000 টাকা পেতো গভর্নমেন্ট এখানে, আবার 4,000 টাকা ওখান থেকে আবার ওই পেমেন্টের সঙ্গে খাইয়ে দিত, দুটোর ক্ষেত্রেই আইজিএসটি। এবারে আমি যদি এটাকে 50,000 করতাম তাহলে 2,500 টাকা ট্যাক্স হতো এখানে, এখানে 2,500 টাকা ট্যাক্স মানে এখানে বলতে এটাও আইজিএসটি হতো। এবারে ওইখানে ও কিন্তু আইজিএসটির আইটিসি সেই 2,500 টাকাই পেয়ে যাচ্ছে। সেই জন্য এইখানে কিন্তু এই প্রভিশনটা করা হয়েছে, কেউ যদি মনে করে এটাতেও কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে রুল 28,
ভ্যালুয়েশন রুলে। আচ্ছা আমার টাইম কত আছে? আমি ঘড়িটাও হাতে পড়িনি। কতক্ষণ টাইম আছে? কন্টিনিউ করুন স্যার, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, আপনাদের তাড়া নেই তো? আমার খুব একটা তাড়া নেই, না কোনো না অসুবিধা না, নেই। হ্যাঁ, বাস বাস বাস, ঠিক আছে, না ঠিক আছে। এবারে আমরা আসি যে এই জায়গাটা একটা ব্যাপার, যে এয়ার ট্রাভেল সার্ভিস এজেন্ট যেটা আছে, এয়ার ট্রাভেল এজেন্ট, এদের ক্ষেত্রে একদম স্পেসিফিক করে দেওয়া আছে। কি আছে? ধরুন আমরা বেশিরভাগই তো ওই এয়ার টিকিট কাটি, বেশিরভাগই বিভিন্ন এই সমস্ত এদের এজেন্টদের মাধ্যমে তো কিনি। তো এজেন্ট করলো, এইখানে এজেন্ট যখন থেকে কিনছি, ধরুন ওই অনলাইনেও প্রচুর এজেন্ট ফেজেন্ট আমাদের আছে, ইজ মাই ট্রিপ, তারপরে মেক মাই ট্রিপ, তারপরে আরো কত কিছু আছে টাছে। তো এদের মাধ্যমে যখন কিনছি তখন ওরা আমাকে একটা সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসের ভ্যালুটা কি হবে? ওরা যে আমাকে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসের ভ্যালুটা কি হবে? সেই সার্ভিসের ভ্যালুটা হচ্ছে এয়ার টিকিটটা বুক করে দেওয়ার জন্য। সেটা বলা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে একরকম আর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একরকম। ডোমেস্টিকের ক্ষেত্রে হচ্ছে কি বেসিক যে ফেয়ার, আমরা দেখবো যে কোনো এয়ার টিকিট যদি দেখি সেখানে বেসিক ফেয়ার এত, তারপরে এই কস্ট ওই কস্ট সেই কস্ট করে অনেক কিছু করা হয়, বেসিক ফেয়ারটা অনেকটা কমই থাকে। সেই বেসিক ফেয়ারের 5% হচ্ছে ইন কেস অফ ডোমেস্টিক সাপ্লাই, মানে যেখানে উড়ানটা ডোমেস্টিক হবে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যেই একটা প্লেস থেকে আরেকটা প্লেসের জন্য যখন টিকিট কাটা হচ্ছে, সেই এয়ার টিকিটের ক্ষেত্রে ওই যে বেসিক যে ফেয়ারটা আছে তার 5%, আর ইন্টারন্যাশনাল যদি হয়ে যায় সেক্ষেত্রে বেসিক ফেয়ারের 10%। এটা হচ্ছে এয়ার ট্রাভেল এজেন্টের ক্ষেত্রে, এই হচ্ছে ভ্যালুয়েশনের মধ্যে রুল 32 সাব রুল হয়ে গেল। এটা নিয়ে আর কিছু বলার কিছু নেই। ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে বলবো, জাস্ট দেখিয়ে দিচ্ছি, খুব একটা বলার মতো কিছু নেই। তার কারণ হচ্ছে, বলার মতো নেই বলে ভুল হবে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কয়েকটা ভাগ করা আছে, আমি বলেই যাই। তার কারণ আজকে যখন এটা নিয়ে করছি, আপনাদেরও তাড়া নেই, আমারও তাড়া নেই, কাউকে ট্রেন বাস ধরতে হবে না, সুতরাং চলি। কিছু কিছু পলিসি থাকে যেখানে ইন্স্যুরেন্স তো আছেই, তার সঙ্গে আবার কিছু আছে যে কিছু অ্যামাউন্ট কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে একটা পার্ট আছে। এরকম ধরনের যে ইয়েগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি এগুলো যেগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু দেখুন যে ভ্যালুয়েশন যেখানে হবে, এখানে ভ্যালুয়েশন অফ সার্ভিস, সেটা হচ্ছে যে গ্রস প্রিমিয়াম যেটা হচ্ছে তা থেকে ওই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বাদ দিতে হবে। ধরুন একটা প্রিমিয়াম আছে সে 30,000 রুপিস, সেই 30,000 রুপিসের মধ্যে বলা আছে 20,000 হচ্ছে ইন্স্যুরেন্সের পারপাসে, আর 10,000 হচ্ছে ওই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা হবে, সে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড ও মুক্ত এই সমস্ত থাকে, সেইটাকে বাদ দিয়ে করতে হবে। অর্থাৎ ওই 20,000 টাকাই হবে এক্ষেত্রে ভ্যালুয়েশন ফর ট্যাক্সেশন পারপাস। সিঙ্গেল প্রিমিয়াম কিছু কিছু আছে, আমরা জানি যে একবারে প্রিমিয়ামটা দিয়ে দিতে হয়, 10 বছর 15 বছর 5 বছর যাই জন্যই হোক না কেন, একবারে প্রিমিয়ামটা দিতে হয়, সেটা ক্ষেত্রে একদম পরিষ্কার 10%। ঠিক আছে। আদার দেন এ মানে হচ্ছে, অবশ্যই আমরা এখানে ধরে নিচ্ছি যে এই সিঙ্গেল প্রিমিয়াম যেটা আছে এটার মধ্যে পুরোপুরি হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য, এর মধ্যে ওই আপনার ইনভেস্টমেন্ট এলিমেন্টটা নেই। একটা জায়গা আছে নরমাল, যেটা আছে নরমাল কি হচ্ছে, যে প্রিমিয়াম আমরা দিচ্ছি, ফার্স্ট প্রিমিয়ামের ক্ষেত্রে হচ্ছে 25%, তারপরের থেকে 12.5%। এটাই হচ্ছে এখানে ভ্যালুয়েশন অফ ইন্স্যুরেন্স। ঠিক আছে। আচ্ছা, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে ইন্স্যুরেন্স ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা কে করে, রিভার্স চার্জ মেকানিজমে করা, মানে সেটা অবশ্য এ ক্ষেত্রে না, পেমেন্ট তো ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কাছ থেকে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু ইন্স্যুরেন্স এজেন্টদের ক্ষেত্রে সেই যে এজেন্টরা যে সার্ভিসটা দিচ্ছে কোম্পানিগুলোকে, সেক্ষেত্রে কিন্তু রিভার্স চার্জে কোম্পানি তার উপরে ট্যাক্স পেমেন্ট করে, যার জন্য এদেরকে রেজিস্ট্রেশন নিতে হয়। তো এটা গেল। এইখানে একটা জিনিস বলি, ওই পুরনো গাড়ি যে ব্যাপারটা, আমরা তো একটা জিনিস দেখলাম যে ওই গাড়ি এখান থেকে ওখান থেকে, যেটা একটু বললাম, এখানে পুরনো গাড়ি বলে না, পুরনো গুডসের কারবার করে এরকম জায়গায় কিন্তু ভ্যালুয়েশন যেটা করা আছে সেটা প্রথম থেকেই ছিল। সেটা হচ্ছে যে কিছু কিছু ডিলার্স আছে, সাপ্লায়ার্স আছে, তারা কিন্তু এক্সক্লুসিভলি এই ওল্ড অ্যান্ড ইউজড
গুডস নিয়েই কারবার করে, ওল্ড অ্যান্ড ইউজড গুডস। সে পারচেজও করে হচ্ছে ওল্ড অ্যান্ড ইউজড গুডস, সাপ্লাইও করে ওল্ড অ্যান্ড ইউজড গুডস। গাড়ির ক্ষেত্রে এখন কিছু কিছু এরকম ধরনের ইয়ে আছে, তাছাড়া বেশ কিছু লোকজন আছে যারা এই পুরনো জিনিস কেনা বেচার কারবার করে। এদের জন্য ভ্যালুয়েশনটা কিন্তু একটা মার্জিনাল একটা ব্যাপার আছে, মার্জিনের। অর্থাৎ কিনা সে জিনিসটা পারচেস করছে, পুরনো যে জিনিসটা পারচেস করছে সেই যে ভ্যালুটা, আর সেই জিনিসটাকে সেল করছে সেই যে ভ্যালু, এই ভ্যালু দুটোর ডিফারেন্স যেটা হচ্ছে তার উপরই সেটাই হবে হচ্ছে তার কিন্তু এক্ষেত্রে ভ্যালুয়েশন, দ্যাট ইজ মার্জিনাল স্কিম। মার্জিনাল স্কিম হচ্ছে এটা। এখানে ওই বলছে মাইনর প্রসেসিং করতে পারে, কিন্তু নেচার অফ গুডস একই রকম থাকছে। আর একটা কন্ডিশন বলা আছে অবশ্যই, যে আইটিসির ব্যাপারটা নেই। আর এর মধ্যে কেউ পেন দিয়ে লিখবেন না, হ্যাঁ, মানে এটা লেখা হবে না, কিন্তু মানে ইয়েতে চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে সেল প্রাইস, তার থেকে পারচেস প্রাইস বাদ দিলে যা। এবারে যদি ডিফারেন্স দেখা যায় খুব কম, হবে না। যদি দেখা যায় ডিফারেন্স নেগেটিভ, অনেক সময় এরকম হতেই পারে যে মাল জমে গেছে, বিক্রি হচ্ছে না, কম দামে ছেড়ে দিল, সেক্ষেত্রেও কিন্তু ভ্যালু অফ সাপ্লাই কিছুই হবে না, তার উপরে ট্যাক্সের ব্যাপারটা আসবে না। Purchase value in case of repossessed goods from defaulting borrower who are unregistered, who is unregistered. এটা হচ্ছে আমরা জানি যে বিশেষ করে গাড়ির ক্ষেত্রে এটা খুব কম। ফিনান্সার থাকে, ফিনান্সারকে ইএমআই পেমেন্ট করতে হয়, এবারে কিছুটা ইএমআই দেওয়ার পরে ডিফল্ট হয়ে গেল, দেখা গেল আর পেমেন্ট করছে না, তখন কি করে, যিনি কিনা বড়োয়ার তার থেকে এই গাড়িটাকে ওরা টেনে নেয়। এবারে টেনে নেওয়ার পরে ধরুন সেই গাড়িটা তিনি আর একজনকে বিক্রি করবেন, তাহলে তার এই যে যখন সেল করবেন, সেই রিপোজেসড গাড়িটা যখন সেল করবেন বা সাপ্লাই করবেন, সেই ভ্যালুয়েশনটা কি হবে এইখানে বলা আছে। এখানে হবে হচ্ছে পারচেস প্রাইস অফ দ্য বরোয়ার, ডিফল্টিং বরোয়ার যে আছে তার যে পারচেস প্রাইস ছিল সেইটা আমি ধরে নিচ্ছি সেটা যে 10 লাখ ছিল, reduced by 5 percentage points for every quarter from the date of purchase to the date of disposal. আমি একটু মানে ইলাস্ট্রেশনের দিকে যাই। সেটা হচ্ছে ধরে নিয়ে একটা গাড়ি সে 6 মাস ধরে ও এটা দিচ্ছে না, ঠিক আছে, তো 6 মাস পরে, 6 মাস পরে না দিচ্ছে না, না ধরুন সে 6 মাস আগে, আমি ধরে নিচ্ছি 6 মাস কেন, 1 বছর আগে, 1 বছর আগে থেকে শুরু হয়েছে। তো 4টে কোয়ার্টার পরে আমি তার মধ্যে রিপোজেস করেছি, এবার সেই গাড়িটাকে আমি বিক্রি করব। যে গাড়িটার অরিজিনাল দাম ছিল হচ্ছে 10 লাখ টাকা, সেটা হচ্ছে ওই যে বড়োয়ার ডিফল্ট করেছে সে 10 লাখ টাকা দিয়ে কিনেছিল, যে টাকাটা আমি দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। এইবারে আমি যখন ওই গাড়িটাকে আরেকজনকে বিক্রি করব, তখন আমার ভ্যালুয়েশন কি হবে? আমার ভ্যালুয়েশন হবে হচ্ছে ওখানে 10 লাখ টাকা ছিল, তার থেকে বাদ যাবে 5 percentage point for every quarter। তাহলে আমি বলছিলাম 1 বছর, 1 বছর মানে কটা কোয়ার্টার হচ্ছে? 4টে কোয়ার্টার। তাহলে 4টে কোয়ার্টার যদি হয় তাহলে 5 into 4 মানে 20%। তাহলে 10 লাখ টাকা থেকে 20% বাদ যাবে। 10 লাখ টাকার 20% মানে হচ্ছে আপনার 2 লাখ টাকা। তাহলে আমার এক্ষেত্রে সেল প্রাইস হয়ে যাবে কিন্তু 8 লাখ, ঠিক আছে। এটা হচ্ছে পুরনো যে যারা কিনা শুধুমাত্র ইউজড গুডস এর কারবার করে তাদের জন্য কিন্তু এইরকম নিয়মটা করা আছে। আর একটা জায়গা আছে মোটর ভেহিকেল, ওল্ড এন্ড ইউজড মোটর ভেহিকেলস এর জন্য কিন্তু একটা পুরো আলাদা নোটিফিকেশন করে বলে দেওয়া আছে। সেখানে দেখুন এই নোটিফিকেশনে যেটা করেছে, আমরা জানি মোটর ভেহিকেলস এর রেট অফ ট্যাক্স কত, 28%। বেশিরভাগই 28%, ওই হ্যান্ডিক্রাফট গুডস, হ্যান্ডিক্রাফট পার্সনের জন্য বা এরকম ধরনের 2-1টা জিনিস বাদ দিয়ে সব 28% আছে। কিন্তু আমরা এই যে নোটিফিকেশনের কথা আমি বলবো, সেই নোটিফিকেশন করে বলে দেওয়া হলো যে কিছু কিছু ক্ষেত্রে রেট হচ্ছে 12% আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে 18%। 2 রকম রেট কিন্তু করা হয়েছে, ঠিক আছে। শুধু তাই না, এক্ষেত্রে ভ্যালুয়েশন যেটা হচ্ছে
সেটাও কিন্তু ওই মার্জিনাল স্কিমের যে ভ্যালুয়েশন সেইভাবে করা হচ্ছে। এটা কিন্তু অনেক পরে হয়েছে, সেই জন্য। ওল্ড অ্যান্ড ইউজড মোটর ভেহিকেলের ক্ষেত্রে, in case of a registered person who has claimed depreciation under income tax act, তাহলে একটা হচ্ছে কিছু লোক ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্সে সে ক্যাপিটালাইজ করেছিল, সেখান থেকে ডেপ্রিসিয়েশন করেছে, হতে পারে। The value that represents the margin of the supplier shall be the difference between ওই যে depreciated value আর হচ্ছে যে কনসিডারেশন রিসিভ ফর সাপ্লাই অফ সাচ গুডস। উনি যে বিক্রি করছেন সেইটার যে ভ্যালু আর এদিকে ডেপ্রিসিয়েটেড ভ্যালু, এর যে ডিফারেন্স হবে সেইটা, এই মার্জিন। ঠিক আছে, তাহলে দেখা গেল ডেপ্রিসিয়েটেড ভ্যালু হয়ে গেল 2 লাখ টাকা, আর উনি পেয়েছেন হয়তো বিক্রি করে পেয়েছেন 1,80,000 টাকা, তাহলে কত হবে? On the supply, and where the margin of such supply is negative, it shall be ignored. তাহলে ডিফারেন্স বিটুইন কি বলেছে? মার্জিন অফ দি সাপ্লায়ার শ্যাল বি ডিফারেন্স বিটুইন দি কনসিডারেশন রিসিভড ফ্রম দি সাপ্লায়ার এন্ড দি ডেপ্রিসিয়েশন ভ্যালু। তাহলে এখানে দেখুন উনি কনসিডারেশন পেয়েছেন 1,80,000 টাকা আর ডেপ্রিসিয়েটেড ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। তাহলে মার্জিনটা কত? 1,80,000 মাইনাস 2 লাখ মাইনাস 20,000 টাকা। তাহলে এটা কিন্তু মার্জিন স্কিমে কোনো ভ্যালুয়েশন হলো না, সুতরাং এর উপরে কোনো ট্যাক্স পেমেন্টের জায়গাটা থাকছে না। এটা কোন ক্ষেত্রে? যেখানে ডেপ্রিসিয়েশন করেছেন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কিন্তু যদি ডেপ্রিসিয়েশন না করতেন তাহলে কি হতো? তাহলে কিচ্ছু ব্যাপার না, তাহলে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস পারচেজ প্রাইস, এইটাই হচ্ছে মার্জিন, এবং সেই মার্জিনের উপরে তাকে ট্যাক্সটা যে নতুন রেট করা হয়েছে সেই রেটে ট্যাক্সটা করবে। এই নোটিফিকেশনটা সবাই একটুখানি দরকার হলে দেখে নেবেন, ডাউনলোড করে রাখবেন। 136 FT 25/1/2018। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, বিশেষ করে মোটর ভেহিকলস, ওল্ড এন্ড ইউজড মোটর ভেহিকলস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা। এরপরে হচ্ছে ভ্যালুয়েশন অফ টোকেন, কুপন বা স্ট্যাম্প, মানে এটা হচ্ছে ওই পোস্টেজ স্ট্যাম্প ছাড়া অন্য ধরনের স্ট্যাম্প, সেক্ষেত্রে ভ্যালুয়েশনটা কি আছে সেটা হচ্ছে যে ওই জিনিসটা যার মানি ভ্যালু যেটা আছে সেইটা, এটা নিয়ে নতুন করে কিছু ডিটেল কিছু বলার দরকার নেই। এরপরে আমি যেটা যাচ্ছি পিওর এজেন্ট। পিওর এজেন্টের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে, পিওর এজেন্ট বলতে আমরা কি বুঝি সেইটা আগে আমাকে বুঝতে হবে। সেটাও কিন্তু ওই রুল 33তেই কিন্তু এক্সপ্লানেশন দিয়ে বলা আছে যে পিওর এজেন্ট বলতে কি বোঝানো হচ্ছে জিএসটি আইনে। কি বলা হচ্ছে? পিওর এজেন্ট ইজ এ পারসন who enters into an agreement with recipient. রেসিপিয়েন্ট মানে হচ্ছে রেসিপিয়েন্ট অফ সাপ্লাই, অবশ্যই তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করবেন। কি রকম না? টু অ্যাক্ট অ্যাজ হিজ পিওর এজেন্ট টু incur expenditure or cost in the course of supply, in the course of supply from third party. এটা আমি লিখিনি, থার্ড পার্টির কথাটা, থার্ড পার্টি আছে। তার মানে তাহলে পিওর এজেন্ট হতে গেলে, ধরুন আমি যদি তরুণ বাবুর পিওর এজেন্ট হতে চাই, তাহলে প্রথম কথা তরুণ বাবু অবশ্যই রেসিপিয়েন্ট অফ দি সাপ্লাই হতে হবে, সাপ্লাই অফ গুডস বা সার্ভিস। যদিও রুল 33 কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভ্যালু অফ সাপ্লাই অফ সার্ভিসেস অ্যাজ পিওর এজেন্ট। পিওর এজেন্ট এক্ষেত্রে পিওর এজেন্টের সাপ্লাই যেটা অবশ্যই সেটা সার্ভিস, সেই জন্য। তাহলে পিওর এজেন্ট হচ্ছে আমি। কার পিওর এজেন্ট? না মিস্টার মিত্রের। কেন না তার সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছে, মিস্টার মিত্রের সঙ্গে একদম এগ্রিমেন্ট হয়েছে, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, যে আমি তার হয়ে পিওর এজেন্টের কাজ করব এবং তার হয়ে এক্সপেন্ডিচার বা কস্ট আমি কিন্তু ইনকার করব টু রিসিভ সাম গুডস অর সার্ভিসেস হোয়াট এভার ইট মে বি, সাপ্লাই নেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর গেল। আর neither intends to hold nor holds any title of the goods or services, তার মানে আমি কোন রকম ওই যে গুডস বা সার্ভিস যাই আমি তরুণবাবুর হয়ে আমি প্রকিওর করছি, সেটা কিন্তু আমি তার কোনো টাইটেল হোল্ড করতে পারবো না। এটা একটা গেল।
আর আমি নিজের ইন্টারেস্টে এটাকে ইউজ করতে পারবো না। And number 4, receives, খুব ইম্পর্টেন্ট, only the actual amount incurred to procure such goods or services. তাহলে তরুণ বাবু আমাকে বলেছেন যে আপনি একটা মেশিন ওনার লাগবে, সেই মেশিনটা কিনে ওনাকে দেব। আমি কি করলাম, আমি মেশিন কিনলাম একটা কোম্পানির কাছ থেকে, সেই কোম্পানির যে মেশিনটা সে কিনলাম আমি 1 লাখ টাকায়। আমি তরুণ বাবুকে যখন ইনভয়েস করছি তখন ন্যাচারালি আমি তো তরুণ বাবুর ওই একটা পিওর এজেন্ট হিসেবে, একটা তো এজেন্ট হিসেবে কাজ করছি, আমি তো একটা সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসের তো একটা ইনভয়েস করবই। সেই ইনভয়েস করছি, করার সময় আমি 1,10,000 টাকা ওই গুডস ভ্যালু হিসেবে লিখলাম, আর আমার সার্ভিস হিসেবে 5,000 টাকা লিখলাম। লিখে তরুণ বাবুকে আমি ইনভয়েস রেজ করলাম। এখানে আমি কি পিওর এজেন্ট হিসেবে ট্রিটেড হব না হব না? আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি। কেন জানেন তো? তার কারণ পিওর এজেন্ট হতে গেলে আমি রেসিপিয়েন্টের কাছ থেকে সেইটুকু টাকাই আমি ক্লেম করতে পারি আমার সার্ভিস চার্জেস বাদ দিয়ে। সেটা হচ্ছে কি, যেটুকু আমি খরচা করেছি, মানে ওই পার্টিকে দিয়েছি, থার্ড পার্টিকে দিয়েছি। থার্ড পার্টিকে আমি কত দিয়েছিলাম? 1 লাখ টাকা। কিন্তু আমি তরুণবাবুকে বিল করার সময় 1,10,000 লিখে দিয়েছি। তাহলে কিন্তু আমি আর পিওর এজেন্টের বেনিফিটটা পাবো না। পিওর এজেন্টের কি বেনিফিট সেটা আমরা পরের স্লাইডে দেখছি। তাহলে পিওর এজেন্ট হতে গেলে এক্ষেত্রে আমাকে ওই তরুণবাবুকে 1 লাখ টাকাই লিখতে হবে যে কস্ট অফ দ্য গুডস, আর মাই সার্ভিস চার্জেস হচ্ছে 5,000 টাকা। তার উপরে আমি এবারে তাহলে ট্যাক্সটা কার উপরে করবো? 1,05,000-এর উপরে, নাকি 1 লাখের উপরে, নাকি 5,000? সেইটা ওই রুল 33 আমি এক্সপ্লানেশনটাকে আগে দিলাম, এরপরে রুল 33 মূল জায়গায় যাচ্ছি যে কি হবে ভ্যালুয়েশন। Expenditure or cost incurred by the supplier as a pure agent of this recipient of supply shall be excluded from the value of supply. ওই যে 1 লাখ টাকা আমি ওখান থেকে দিয়েছিলাম এবং তরুণ বাবুর কাছ থেকে স্বাভাবিকভাবেই আমি পেয়ে গেছি, সেই 1 লাখ টাকা কিন্তু আমার যে সার্ভিসের ভ্যালুয়েশন তার থেকে বাদ চলে যাবে। আমি 5,000 টাকার উপরে আমার সার্ভিস চার্জ 5,000 টাকা, তার উপরে 18% রেটে ট্যাক্স চার্জ করবো। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে কন্ডিশন আছে। কন্ডিশন গুলো কি, যেগুলো আমি আগে বলেছি সেইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে। কি, the supplier acts as a pure agent of the recipient when he makes payment to the third party on authorization of the recipient. অবশ্যই রেসিপিয়েন্ট তাকে অথরাইজ করে দেবেন যে উনি আমার হয়ে পেমেন্ট করতে পারবেন এই সমস্ত। সেটা একটা গেল। পেমেন্ট মেড বাই পিওর এজেন্ট অন বিহাফ অফ দি রেসিপিয়েন্ট has been separately indicated in the tax invoice raised by the pure agent. ওই যে আমি তরুণ বাবুকে যে ইনভয়েস করেছিলাম, আমি লিখেছিলাম কস্ট অফ গুডস 1 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে the supplies procured by the pure agent from the third party on behalf of and the pure agent of recipient of supply are in addition to the services he supplies on his own. একই ব্যাপার। তার মানে ওই যে 1 লাখ টাকা সেটা হচ্ছে কি, তার যে সার্ভিস চার্জ সেটা 5,000 টাকা, তার সঙ্গে ইন অ্যাডিশন টু দ্যাট সে ওই টাকাটাও নিয়ে নিচ্ছে। বুঝাতে পারলাম? তার মানে আমরা যদি পুরো জিনিসটা জানি, তাহলে পিওর এজেন্ট হচ্ছে এরকমই একজন মানুষ বা ট্যাক্সেবল পারসন বা রেজিস্টার্ড পারসন, যদি রেজিস্টার্ড থাকেন, বা এজেন্ট একজন পারসন, তিনি রেসিপিয়েন্টের সঙ্গে তার মানে একটা এগ্রিমেন্ট থাকবে এবং রেসিপিয়েন্ট তাকে ধরুন অথরাইজও করে দিতে পারেন যে টু পারচেজ অফ গুডস হতে পারে, সার্ভিসও হতে পারে, ঠিক আছে, ফ্রম থার্ড পার্টি, যার এগেনস্টে পেমেন্টটা উনি করে দেবেন এবং সেই পেমেন্টটা ন্যাচারালি ইনি পরে তাকে রিইম্বার্স করবেন। এইরকম ধরনের সেক্ষেত্রে পিওর এজেন্ট হচ্ছে। এবং পিওর এজেন্টের ক্ষেত্রে এই যে অরিজিনাল থার্ড পার্টিকে যে পেমেন্টটা করা হয়েছে সেই পেমেন্টটা উনি রিইম্বার্স করবেন ঠিকই, কিন্তু এটা পিওর এজেন্টের সাপ্লাই ভ্যালুর মধ্যে আসবে না। পরিষ্কার তরুণ বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরেরটাই যাই।
এখানে লটারির একটুখানি বলে নি, কিছুই না, লটারি বেটিং এই সমস্ত ছিল। লটারির ক্ষেত্রে ভ্যালুয়েশন রুলটা করা ছিল এরকম, লটারি দেখুন দু রকম রেট অফ ট্যাক্স ছিল, একটা হচ্ছে 12%, একটা হচ্ছে 28%। যখন ধরুন ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি ছিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে লটারি খেলতো তার উপর রেট অফ ট্যাক্স হচ্ছে 12%। আর সিকিম লটারি যদি ওয়েস্ট বেঙ্গলে খেলা হয় তার জন্য বিক্রি হয় টিকিট, সেটা হচ্ছে 28%। এটা ছিল। কিন্তু আমরা জানি যে এর মধ্যে নোটিফিকেশন করে 1/3/2020 থেকে লটারির সব রেট অফ ট্যাক্স সব ক্ষেত্রে 28% করে দেওয়া হচ্ছে। ন্যাচারালি এখানে ভ্যালুয়েশনের ক্ষেত্রে কি করা ছিল, লটারির ক্ষেত্রে ভ্যালুয়েশন বলা ছিল যে ফেস ভ্যালু অফ দি টিকিট, ঠিক আছে, ফেস ভ্যালু অফ দি টিকিট যেটা আছে তাকে, সেটা হচ্ছে ইনক্লুসিভ অফ ট্যাক্স ধরে নিতে হবে, এবং তাকে যেখানে 12% রেট সেখানে 112 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, এটাই ছিল। কিন্তু এখন তো সব 28 হয়ে গেছে, আর 28-এর ক্ষেত্রে ছিল হচ্ছে ওই 100 ডিভাইডেড বাই 128 ইন্টু 100 এরকম করা ছিল। এখন সেটা সব চেঞ্জ হয়ে গিয়ে ওইটা হচ্ছে সেই জায়গাটাই একটুখানি বলা আছে যে ওই যে ভ্যালু ফেস ভ্যালু হতে পারে, বা অর্গানাইজিং স্টেট মানে যে স্টেটের লটারি তিনি যেটা ফিক্স করে দেবেন যে এই লটারি টিকিটের দাম সে 10 টাকা কি 20 টাকা কি 50 টাকা যাই ঠিক করে দেবেন, সেইটা তাকে 128 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে ভ্যালুয়েশন অফ দি লটারি। আর আপনার গ্যাম্বলিং বেটিং এর ক্ষেত্রে মানে হর্স রেসিং এই সমস্ত জিনিস যেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু পুরো 100 টাকাই যদি লাগিয়ে থাকেন তাহলে সেই 100 টাকা পুরোটাই হচ্ছে ভ্যালু, তার উপরে ট্যাক্স সেপারেটলি চার্জ হবে at the rate of 28%। ঠিক আছে, এরপরে একই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। তো আমরা এই আর কি, মানে দেখুন মানে বিষয়বস্তুটা খুবই বোরিং, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবু যে ধৈর্য ধরে আপনারা শুনলেন সেটা একটা ব্যাপার। এবারে তরুণবাবু যদি মনে করেন তাহলে দু একটা প্রশ্ন একদিন দুজন করে, একসঙ্গে সবাই হাউলিং না করে একজন দুজন করে আমরা নিতে পারি, বেশি না, আপনি 4টা থেকে 5টা প্রশ্ন। এরপরে যত কিছু প্রশ্ন যদি তার বাইরেও কিছু প্রশ্ন থাকে তাহলে বলবো সবাইকে তরুণবাবুর কাছে প্রশ্নগুলো পাঠিয়ে দিতে, তরুণবাবু অ্যাকুমুলেট পুরোটাকে একটা ইয়ে করে আমার কাছে পাঠিয়ে দিলে আমি মেল করব। ঠিক আছে তরুণবাবু? সুমন, হ্যাঁ সুমন দা। হ্যাঁ সুমন বাবু। হ্যালো সুমন বাবু। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি সবাইকে ইয়ে করে আনমিউট করে দিন, যদি কোনো কোশ্চেন আনসার থাকে তাহলে একটু দেবে আর কি। স্যার আনমিউট করতে পারবে? আমি আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার থেকে আমি বেরিয়ে আসছি। হ্যাঁ আমি সবাইকে হ্যাঁ মানে যে স্ক্রিনটা শেয়ার করার দরকার নেই, স্ক্রিনটা বেরিয়ে করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কেউ যদি আচ্ছা বলুন। করতে চান হ্যাঁ। নিজে আনমিউট করে নিন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন তরুণবাবু। বলুন। হ্যাঁ বলছি যে আমি শোনা যাচ্ছে সুমন দা? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে তাহলে বলতে পারেন। রিপদা আপনার কোনো প্রশ্ন আছে? রিপদা? হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে। গৌতম স্পিকিং। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি যে ইন কেস অফ ওয়ার্স কন্ট্রাক্ট যখন পার্ট করে পেমেন্ট পাচ্ছে, যদি দুটো ফিনান্সিয়াল ইয়ারে মিলে 3বার পেমেন্ট পায়, হুম তো সেটা আমরা 3B তে 3বার করে মানে পার্ট করে ট্যাক্সটা দিলাম। হুম সেক্ষেত্রে জিএসটিআর 1 এ তো বিল ইনভয়েস নাম্বার একটা, ডেটটা একটা, তাহলে দুটো ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে একটার মধ্যে তো পড়বে। সেই জায়গাটা কোনো কি হবে? না গৌতমবাবু একটু আরেকবার প্রশ্নটা করুন। সেটা হচ্ছে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টে 3টে বিল করা হয়েছে তাই তো, এবং এই যে 3টে বিল রেজ করা বিল হয়েছে। একটাই আছে। হ্যাঁ বিল একটাই, বিল একটাই, বিল নাম্বার কখন করা হয়েছে সেটা হচ্ছে আমি বুঝেছি আচ্ছা বুঝেছি আমি বুঝছি। তাহলে মানে ধরুন মানে অনেক ধরনের কন্ট্রাক্টই তো থাকে, আমি ধরে নিচ্ছি এই কন্ট্রাক্টে এরকম আছে যে পেমেন্ট আগে পেয়েছেন ঠিকই, কিন্তু বিল আপনি একটাই করতে পারেন। ঠিক আছে, এবারে পেমেন্ট আপনি পেয়েছেন ধরুন 19-20-তে দুটো পেয়েছেন, 20-21-এ একটা পেয়েছেন। এবারে 20-21-এ একটা পেয়েছেন আর আপনি ইনভয়েস করেছেন ন্যাচুরালি 20-21-এ, তাই তো, ইনভয়েস রেজ করেছেন। এবারে আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন 3B রিটার্নের সময় ট্যাক্সটা দিয়েছি, যখন পেমেন্ট পেয়েছি 3বার
তিনবারই আলাদা আলাদা করে 3B তে ট্যাক্সটা দেখিয়েছি, হুম হুম আলাদা আলাদা মাসে বা পিরিয়ডে দেখিয়েছি। হুম 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 কিন্তু কিন্তু আমি জিএসটিআর 1 যেহেতু আমার একটাই ইনভয়েস, একটাই ইনভয়েসের ডেট, গুড। জিএসটিআর 1 জিএসটিআর 1 এ বুঝে গেছি, আমি বলছি জিএসটিআর 1 এ আপনি যখন দেখাবেন 11 নম্বর টেবিলে চলে যাবেন। 11 নম্বর টেবিলে দেখুন ওই আগে যে ইয়ে আছে সেগুলোকে বাদ দেওয়ার জায়গা আছে। জিএসটিআর 1 এর 11 নম্বর টেবিলে সেইখানে দেখবেন যে অ্যাডভান্স যেটা আপনি রিসিভ করেছিলেন সেই অ্যাডভান্স গুলো বাদ দেওয়ার জায়গা আছে। সুতরাং ডাবল ট্যাক্সেশনের কোনো জায়গা এক্ষেত্রে হচ্ছে না। ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট, আমি জিএসটিআর 1 না, জিএসটিআর 1 আমি দিচ্ছি। 1 মিনিট, আমি 11 নম্বর টেবিলটা একটু পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। Just 1 minute. এই যে ইনফরমেশন ফর কারেন্ট ট্যাক্স পিরিয়ড বলে একটা করা আছে, 11তে আছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ অ্যাডভান্সেস রিসিভড অবলিক অ্যাডভান্স অ্যাডজাস্টেড ইন দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড অ্যামেন্ডমেন্টস অফ ইনফরমেশন ফার্নিশড আর্লিয়ার। ঠিক আছে, আপনি যে অ্যাডভান্স আগে নিয়েছেন সেই অ্যাডভান্স বা কোনো অ্যাডজাস্টমেন্ট এখন নতুন করে করতে হবে, সেইগুলো সমস্ত কিছু করার জন্য 11 নম্বর টেবিল আছে। আপনি সেখানে আগে যে অ্যাডভান্স যেগুলো পেয়েছেন, ধরুন আপনি ফাইনাল যে বিলটা করেছেন সে 1 কোটি টাকার বিল করেছেন, তার মধ্যে 60 লাখ টাকার বিল আপনার আগে অ্যাডভান্স পেয়েছিলেন বলে আপনি করে দিয়েছেন, সেইগুলো ওখানে বাদ দিন। ঠিক আছে, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন, এটা কে বলছেন? আমি শিবশঙ্কর মন্ডল, আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বলুন, কেমন আছেন? ভালো আছি। বলুন। কোশ্চেন আছে, আমার এক ক্লায়েন্ট আছে আলিপুরদুয়ারে রেজিস্টার্ড, জিএসটি রেজিস্ট্রেশন আছে, সিভিল কন্ট্রাক্ট, রেলের কন্ট্রাক্টরি করে। আলিপুরদুয়ারে 1 মিনিট, আলিপুরদুয়ারে রেজিস্টার্ড বলতে আলিপুরদুয়ার মানে তার প্লেস অফ জিএসটি রেজিস্ট্রেশন আছে, হ্যাঁ কন্ট্রাক্টর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তার কুচবিহার আবার চার্জে, কুচবিহার চার্জে। কুচবিহার চার্জ, আলিপুর চার্জ তো এখনো করা যায়নি, আমি চেষ্টা করেছিলাম, আমরা একটা সময় এখনো অবধি হয়নি। আমরা কতবার দৌড়াদৌড়ি করেছিলাম স্যার। না, আমরা চৌধুরী সাহেব, কার্তিক চৌধুরী সাহেবের আমলের থেকে তখন কাজ করে দিয়েছিলাম তো, আমি অনেকটা কাজ আমরা বিনোদ কুমার সাহেব ছিলেন না স্যার, বিনোদ কুমার স্যার, সেই সময় আমরা অনেক যোগাযোগ করেছিলাম। সেটা হয়নি, অনেক সময় একটু মুভমেন্ট হয়েছিল, তারপরে কি হলো যাই হোক, বলুন। তারপরে আমার রেজিস্টার্ড ডিলার সে আলিপুরদুয়ার রেজিস্টার্ড আছে, উড়িষ্যাও রেজিস্টার্ড আছে, সেম থাকতেই হবে, নেচার অফ বিজনেস সেম, ট্রেড নেমটাও সেম, দুটো রেজিস্ট্রেশন আছে। এখন কোশ্চেন হচ্ছে উড়িষ্যায় যে ওর কন্ট্রাক্ট ওয়ার্কের যে রিমেনিং গুডস আছে, পারচেজ করেছে যে র ম্যাটেরিয়াল গুলো, কারণ বিভিন্ন আইটেম আছে না কন্ট্রাক্ট ওয়ার্কের যে আইটেম গুলো আছে, সেটা ও আলিপুরদুয়ারে পাঠাতে চায় আলিপুরদুয়ার ওয়ার্কের জন্য। বেশ, তাহলে এখন কিভাবে ডিল করবে না কি করবে? আচ্ছা, মানে তাহলে এটা মানে টাইম অফ সাপ্লাই এ পড়ছে না ভ্যালুয়েশন অফ সাপ্লাই এ পড়ছে? কোনোটাতেই পড়ছে না। যাই হোক, এটা একটা ইস্যু। একটা জিনিস বলি, উনি হচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট পারসন উড়িষ্যা, আপনার উড়িষ্যা ব্রাঞ্চ হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট পারসন। এবারে ব্রাঞ্চ কিছু মেটেরিয়াল পারচেস করেছিল, ঠিক আছে, সেই মেটেরিয়াল তার এক্সেস হয়েছে বা যে কোনো কারণে হোক, সে এখন এই ব্রাঞ্চে পাঠাচ্ছে, আর একটা জায়গায় পাঠাচ্ছে, তাহলে এখানে স্ট্রেট একদম ট্যাক্স ইনভয়েস রেজ করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো বুকস অফ অ্যাকাউন্ট তো স্যার একটাই হচ্ছে দুটোর। হ্যাঁ, দুটোর না, আমি একটা কথা বলছি, দুটোর ফাইনাল বুকস অফ অ্যাকাউন্টস অবশ্যই একটা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই এর জন্য কিন্তু আলাদা আপনাকে এটাকে মেনটেন করতে হবে, আপনার ট্যাক্সেশন পারপাসে আপনাকে তো আলাদা রাখতেই হবে, তাই না? ইনকাম ট্যাক্সের বুকস অফ অ্যাকাউন্ট তো একটাই হচ্ছে, ইনকাম ট্যাক্স একটাই হবে, ইনকাম ট্যাক্সে একটাই হবে, ইনকাম ট্যাক্স বা জিএসটি তেও তো তাই হবে। না না, জিএসটি তে দেখুন, জিএসটি তে ফাইনাল যে আপনি অ্যাকাউন্টস যে এটা করবেন একটাই হবে ঠিকই, কিন্তু সেই অ্যাকাউন্টে তো দুটোর জন্য আলাদা আলাদা আপনার স্টেটমেন্ট করতে হবে তো, হ্যাঁ তাই না? আমাকে আবার পেমেন্ট দেখাতে হবে, পেমেন্ট আপনি ট্যাক্স পেমেন্টটাকে দেখাতে হবে, ভ্যালুয়েশন পারপাসে ক্যাশ পেমেন্টটা করবে না। ধরুন ওই গুডসটা ওখান থেকে এখানে যখন আপনি পাঠাচ্ছেন, দেখুন দুটো জিনিস হচ্ছে, ইনভয়েস থাকলো, হ্যাঁ ট্যাক্স ইনভয়েস আপনি ইয়ে করলেন, এই যে যেটা বলছিলাম, তাহলে এখানে তো ডিস্ট্রিক্ট পারসন, তো ডিস্ট্রিক্ট পারসনের জন্য বলেছি যে ভ্যালুয়েশনের কতগুলো ইয়ে আছে, সেই যে কোনো একটা ভ্যালুয়েশন পদ্ধতি করে নেবেন, ঠিক আছে, সেটা হচ্ছে যেটা এবারে এই যে জিনিসটা আসছে এখানে, সেটা কি এখানে সাপ্লাই হবে, ফার্দার সাপ্লাই হবে? হ্যাঁ ফার্দার সাপ্লাই হবে।
তার উপরে তাহলে পুরো এন্টায়ার আইটিসি পাবেন। হ্যাঁ, আইটিসি যদি ট্যাক্স ইনভয়েস করে। হ্যাঁ, ট্যাক্স ইনভয়েস করতেই হবে, যদি করে না করতেই হবে আপনাকে। স্টক ট্রান্সফার হচ্ছে না স্যার, এটা আপনার স্টক সাপ্লাই। ট্রান্সফার স্যার শুধু ডেলিভারি চালান দিয়ে করা যাবে না, ওয়ে বিল রেজ করে? না, আমি একটা জিনিস বলতে চাই, সেটাই বলছি, জিএসটি তে স্টক ট্রান্সফারের কনসেপ্টটা একটা স্টেটের মধ্যেই আছে, একটা স্টেটের মধ্যে আছে। একটা স্টেটের মধ্যে যদি আপনার একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে নেন, সাবজেক্ট টু দ্য যে ওই ব্রাঞ্চটা আপনার কিন্তু রেজিস্টার সেপারেট রেজিস্টার্ড নয়, অর্থাৎ ডিস্টিংক্ট পারসন নয়, তখনই আপনি ওই ডেলিভারি চালানে পাঠাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু যখনই ডিস্টিংক্ট পারসন হয়ে যাচ্ছেন, মানে উনি একটা আলাদা রেজিস্টার্ড পারসন হিসেবে ট্রিটমেন্ট করতে হবে আপনি, সুতরাং এখানে ট্যাক্স ইনভয়েস রেজ করবেন। শুধু টাকা আপনাকে দিতে হবে না, আপনি আপনাকেই টাকা দেবেন নাকি, টাকাটা দিতে হবে না, কিন্তু ট্যাক্সটা আপনাকে ট্যাক্স চার্জ করতে হবে। ট্যাক্স ওই পার্টি পেমেন্ট করবে, এই পার্টি এই ট্যাক্সের উপরে আইটিসি নেবে। ঠিক আছে? কিন্তু স্যার আরেকটা জিনিস এর সাথেই বলছি, উড়িষ্যায় যে কাজ হচ্ছে তার পেমেন্ট কিন্তু আমার হেড অফিস আলিপুরদুয়ার থেকেই সব হচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন আলাদা। আপনি সেটা তো সবসময়ই হয়, তো পেমেন্ট তো তাই হয়। তো পেমেন্ট কি আর আপনি ওই উড়িষ্যা থেকে আলাদা পেমেন্ট করবেন? তা তো করবেন না, তার জন্য কিছু নেই। কিন্তু উড়িষ্যাকে আপনাকে উড়িষ্যার জন্য আপনার আলাদা অ্যাকাউন্ট কিন্তু একটু রাখতে হবে। বেসিক যে জায়গাগুলো, কতটা কি ওখানে মাল প্রকিওর হলো, কতটা কি সাপ্লাই হলো, তার কারণ ওর ট্যাক্সটা তো উড়িষ্যা পাবে। ঠিক আছে? তো এইরকম আপনাকে মেনটেন করতে হবে এবং সেই হিসেবে দেখাতে হবে। পেমেন্ট আপনি এখান থেকে করুন, ইট ডাজন্ট ম্যাটার। সুতরাং ওর রিটার্নে এটাকে একটা আপনার সাপ্লাই হিসেবে দেখাতে হবে এবং সেই সাপ্লাইয়ে যা ট্যাক্স হয় সেই ট্যাক্সটা ওখানে দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বলুন। আরে বাবা এইসব লোক লুকিয়ে রয়েছে কেন এখানে? আচ্ছা বলুন। বলছিলাম যে আপনি ভ্যালুয়েশনের রিগার্ডিং বললেন না এয়ার টিকেটিং এর সম্বন্ধে। হ্যাঁ তো রেলওয়ে এজেন্টও থাকে আইআরটিসি আন্ডারে। হ্যাঁ তাদের কি ভ্যালুয়েশন হবে? তাদের ক্ষেত্রে দেখুন, ভ্যালুয়েশন রুলে তাদের জন্য কিন্তু এরকম কোনো কিছু করা নেই, কোনো প্রভিশনস নেই। সুতরাং তারা যেটা এখানে দেখুন, এটা তো ওদের কিছু নেই, সুতরাং তারা যেটা চার্জ করবে সেটাই হবে। এদের জন্য আমাদের কোনো মানে আপনার রুল কিছু প্রেসক্রাইব করা নেই, জেনারেল রুল অনুযায়ী যে কমিশন হিসেবে পাচ্ছে ওটাকেই ধরে নিতে হবে। ওরা অ্যাকচুয়ালি দেখুন, না একটা জিনিস বলিনি, যে রেলওয়ে এজেন্ট, দেখুন এই এজেন্ট কিন্তু এরা কিন্তু দু জায়গায় সার্ভিস দেয়। যেমন ওই আগের যে এয়ার টিকিটের এজেন্ট, এক্ষেত্রেও কিন্তু দু জায়গায় ও ওখানে যেটা হচ্ছে সেটা একরকম হচ্ছে, আর আমার কাছ থেকে একটা নিচ্ছে সে আর একটা রকম হচ্ছে, তাই না? সুতরাং রেলের সঙ্গে কি হয়, রেল একটা ওদেরকে একটা পার্সেন্টেজ সামান্য কমিশন দিয়ে থাকে, তাহলে সেটাই ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে ওখানে, যেটা ইয়ে হবে। আর এক্ষেত্রে আমার কাছ থেকে যা নিচ্ছে সেটাই। কিন্তু আমাদের এখানে যেরকম ভাবে একদম স্পেসিফাই করে দেওয়া আছে 5% আর 10%, ওখানে কিন্তু সেরকম কিছু নেই। কারণ এখানে তো ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল একদম ভেঙে দিয়েছে, একদম ভেঙে পরিষ্কার করে বলে দিই 5% এবং 10% একদম পরিষ্কার করা আছে ওয়ান বেসিক। নেক্সট আর কিছু? খালি একটা প্রশ্ন ছিল আপনাকে, যে ডোমেস্টিক ট্রাভেল এজেন্টের জন্য আইআটা রেকগনিশন অনুযায়ী ওরা কিন্তু 7% কমিশন পায়, 7%। আচ্ছা বেশ। ভ্যালুয়েশনে বলা আছে 5%, আর ইন্টারন্যাশনালে কিন্তু ওরা কমিশন পায় 12%। এখানে রুলে বলা আছে 10%, দুটো একটু কন্ট্রাডিক্ট করছে। এই ক্ষেত্রে কোনটা ধরবো? দেখুন আমি বলবো, এখানে রুল যেটা বলে দিয়েছে, রুলে কিন্তু এক্ষেত্রে একদম স্পেসিফিক রুল করা আছে। 5 আর 10 বলে সে হতে পারে, আমি বলছি ধরুন, তার মানে এখানে দেখুন 5 আর 10 বলেছে, মানে উনি যদি 4% পেতেন তাহলেও কিন্তু 5% দিতে হতো। সুতরাং উনি যখন 7% পাচ্ছেন, বয়ে গেছে, ওনাকে 5% এর উপরে ধরে নিয়ে করতে হবে। সেটা রুল কিন্তু হবে, তো বুকসে কিন্তু 7% দেখানো হবে অ্যাজ এ কমিশন। সেটা অবশ্যই কোনটা কোন জিনিস বলতে পারে না, একদম কষ্ট হবে, দ্বিতীয় ঠিক হয়ে যাবে, হবে না 5 হবে। এটাই লকডাউনটা একটা বড় উদাহরণ, লকডাউন হচ্ছে তার বড় উদাহরণ, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এই অন্য কিছু কথা হচ্ছে কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ এই সুমনদা, ওকে মিউট করুন। হ্যাঁ বলুন।
হ্যাঁ, যেটা বলছিলাম, দেখুন এবারে আপনাদেরকে সেটা ভাবতে হবে। আমার কথা হচ্ছে যখন রুল স্পেসিফাই করে বলে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কত টাকা পেলেন ইট ডাজন্ট ম্যাটার, একদম পরিষ্কার করে এখানে বলে দিয়েছে। সুতরাং এটাকে যদি আপনি 7% পেয়েছেন, আপনি বুকসে নেবেন 7%, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে ইনভয়েস যখন করবেন তখন কিন্তু আপনি তার ট্যাক্সেশন কিন্তু আপনার ভ্যালুয়েশন কিন্তু এখানে রুলে একদম পরিষ্কার এইটা বলে দেওয়া আছে। এবং এখানে কিন্তু বলা নেই যে অর হুইচ এভার ইজ হায়ার, এই কথাটা কিন্তু বলা নেই, তাই না? আমি রুলের জায়গাটা একটুখানি পড়ছি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবেন যে এখানে কিন্তু আপনার ওই জায়গাটা বলা নেই হুইচ ইজ হায়ার। এক মিনিট, সেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম the value of supply of service। আচ্ছা, এখানে যা বলা আছে দেখুন, আমি একটা কথা বলি। আচ্ছা, ইয়ে কোথায় গেলেন রিপ বাবু? হ্যাঁ আছেন, রিপদা আছেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি রুল 32 যে ফার্স্ট সাব রুল 1টা একটুখানি পড়ছি। Notwithstanding anything contained in the provisions of this chapter, that means this এখানে যে রুলগুলো আছে, the value in respect of supplies specified below shall at the option of the supplier be determined in the manner provided hereinafter। তাহলে এখানে কিন্তু একটা অপশনের সুযোগ আছে রিপ বাবু। সুতরাং আপনার ক্ষেত্রে যেখানে 7% পাচ্ছেন এবং 12% পাচ্ছেন, উনি কিন্তু ইচ্ছে করলে ওইটাকেই ভ্যালু ধরে তার উপরে ট্যাক্স চার্জ করতে পারেন, যাতে করে তার কোনো ভবিষ্যতে সমস্যা নেই। তার কারণ এখানে কিন্তু একদম এখানে অপশন কথা, অ্যাট দ্য অপশন অফ দি সাপ্লায়ার কথাটা একদম পরিষ্কার করে বলা আছে। ঠিক আছে রিপ বাবু? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্ন। নেক্সট কেউ আছে? রাজকুমার, কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো সুমন দা? হ্যাঁ বলুন। বলছি যে রাজকুমারের বোধহয় কোনো প্রশ্ন আছে, একটু রাজকুমার সাউকে দিন না। স্যার উনি নিজে করে নিতে পারবেন? আচ্ছা, হ্যাঁ राजकुमार। पूरा 3 घंटा लेके चला गया, अभी आया है प्लानिंग कमीशन का आदमी है तो ठीक है ठीक है। আপনি अनम्यूट कर दीजिए। हमारा परिचित हम बात भी कर रहे हैं, आज हमारा खेला आएगा, हो गया 10 मिनट। हेलो হ্যাঁ বলুন। হ্যাঁ, আর কারোর প্রশ্ন থাকলে বলুন, নাহলে শেষ করবো তাহলে। হ্যালো হ্যালো ঠিক আছে তরুণ বাবু। হ্যালো, হ্যাঁ স্যার একটু থাকুন না, একটু স্যার একটু। আচ্ছা আচ্ছা আছে 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 হ্যাঁ, সুদীপ কিছু বলছেন। হ্যাঁ সুদীপ বলুন। সুদীপ বলো সুদীপ। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। নমস্কার বলুন। স্যার 32/3 তে যেটা এয়ার ট্রাভেল এজেন্টের জন্য ভ্যালুয়েশন স্পেসিফিক রুলস, স্যার সেখানে তো কোনো অপশনাল দেওয়া নেই, সেখানে তো ডিম টু বি ভ্যালুয়েশন দেওয়া আছে, তো ডিমিং ভ্যালুয়েশন চলে আসবে 5% or 10%। দাঁড়ান এক মিনিট, আমি 32(3)টা জাস্ট 1 মিনিট। 32(3) তে আপনি বলছেন তো, এইখানে আমি সেটাই বলতে চাইছি। আপনি 32(3) তে যাওয়ার আগে 32(1) তো পড়তে হবে আগে। 32(1) কি বলেছে? Notwithstanding anything contained in the provisions of this chapter, the value in respect of supplies specified below shall, at the option of the supplier, be determined in the তাহলে এই যে 2-3 যাই আছে না কেন, সেটা কিন্তু সাপ্লায়ারের অপশন আছে যে এটাতে হবে কিনা। ঠিক আছে, সেই জন্য বলেছি। ঠিক আছে, পরিষ্কার সুদীপ? পরিষ্কার তো? 32 কিন্তু স্যার 32/3 তে দেখুন একদম ডিমিং ভ্যালুয়েশন দেয়া আছে। আমি জানি আছে, আমি বলছি তো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখনই কোনো রুল বা সেকশন যে কোনো জায়গায় আপনি যখন পড়ছেন, তখন এই প্রথমের যে সাব রুল বা প্রথম সাবসেকশনটা খুব